আসসালামু আলাইকুম। কেমন আছে সবাই? দ্রুত যুক্ত হয়ে যাও। অনেকদিন পর তোমাদের সাথে দেখা, বাট দেখা হলে এখন আহ, দেখা হচ্ছে, খারাপও লাগতেছে কারণ সবাই ধীরে ধীরে দেখতেছি তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছে। সো ওকে, সরি একটু ইন্টারাপ্ট হইলো। আচ্ছা, আমাকে শোনা যাচ্ছে কিনা একটু জানাও। মেবি যাচ্ছে। ওকে। কাঠগোলাপ, আসসালামু আলাইকুম। দিস তাবাসসুম জেরিন আছে, রাহানুর ইসলাম তো সারাদিন থাকে মনে হয়। ওকে, সব সব কিছু সবখানে দেখি ওকে আমি। আচ্ছা, ঋতু আছে, কেমন আছেন সবাই? অর্পাদা, সাক্ষী ইসলাম, তাবাসসুম জেরিন, অ্যাঙ্গেল, সোনিকা, মাইমুনা আক্তার আসছে, এসে দিয়া আসছে, সাদিয়া ইসলাম আসছো, সাবরিনা হাবিবা আসছো, সোহাগ আসছো, হুমায়রা মেহজাবিন, সাদিয়া ইসলাম, মনিয়া। ভাই আমার স্টোরিতে রিয়েক্ট দেন নাই। আচ্ছা রাহানুর, তোমার স্টোরিতে অনেক রিয়েক্ট দিয়ে দিব, বেড়া নাই। মল্লিকা বিশ্বাস আসছে, উমু আলকিতা আসছে, নূর নাহিদা, ওকে, ওকে, রাজ আসছে, রিমু আক্তার, সুমাইয়া, রাফি, আসসালামু আলাইকুম। দিস ওয়ালাইকুম আসসালাম। সো অ্যাঞ্জেল, সোনিকা, কোনা আক্তার, অদ্ভুত সরকার, সবাই যুক্ত হচ্ছে আমার সাথে। সো আজকে আমরা আসলে পড়াশোনা কম করব, একটু আলোচনা বেশি করব। গল্প করব বেশি, ঠিক আছে? একটু আড্ডা মাড্ডা দিব, ওকে? পড়াশোনা কম হবে কারণ আজকের ক্লাসে কিন্তু আমরা যেটা পড়তে যাচ্ছি সেটা হচ্ছে, দেখো, জ্যামিতি। এবং জ্যামিতির দেখা যাবে যে জ্যামিতির এই এই ক্লাস থেকেই জ্যামিতির মোটামুটি একটা পূর্ণাঙ্গ ধারণা তোমরা নিয়ে নিতে পারবা। সো জ্যামিতি কিন্তু অনেক বড়, অনেক কিছু আছে এখানে, বাট তোমাদেরকে এখানে একদম প্রিসাইজ করে দেওয়া হয়েছে যে যেই জিনিসগুলো মাথায় রাখতে হবে, যে এইগুলো মাথায় রাখলে তুমি ওই রিলেটেড ম্যাথগুলো ইনশাল্লাহ করে ফেলতে পারবা। এবং তোমাদের এই ধরনের ম্যাথই আসে, মানে এই জন্য আমি এখানে, তোমরা একটু পরেই দেখতে পাবা যে তোমাদের নার্সিং স্ট্যান্ডার্ড অনুযায়ী যে ধরনের ম্যাথ আসে ওই টপিকগুলো থেকে, সেগুলো আমি এখানে দিয়েছি যাতে তোমরা বুঝতে পারো যে তোমাদের সামনে কী ধরনের সলভ করতে হবে, কী ধরনের ম্যাথ আসবে সামনে। ওকে, সো যুক্ত হয়ে যাও। আর যারা ফ্রেন্ডরা আসছে তোমরা সবসময় মেনশন করো, এখনও যুক্ত হয় নাই, সবাইকে যুক্ত করো, বলো যে আড্ডা মাড্ডা দিব একটু। সহজ ভাই আসছে আড্ডা দিতে, আর বেশি দিন আড্ডা দিতে পারবো না, আরেকটা ক্লাস তোমাদের সাথে আমার হবে, দেন কিন্তু শেষ হয়ে যাবে। ওকে, ওকে, ওকে। নাইরা সিদ্দিকী, জারিন তাসনিম আসছে। ওকে, সো ডাকো, একটু ডাকো, হ্যাঁ? আমরা শুরু করে দিব, ক্লাস শুরু করে দিব, খুব শীঘ্রই শুরু করে দিব। আচ্ছা, তোমরা বলো যে জ্যামিতি ট্যামিতি কম বুঝো, এরকম কেউ আছে নাকি যে জ্যামিতি ভয়টা পাও, জ্যামিতি পারো না? এরকম থাকার কথা না, জ্যামিতি সহজ জিনিস। সো আম্মু, নূর নাহিদা, আন্টি তো তাহলে আমাকে খারাপ ভেবেই ফেলছে যে এই এই তোমাদের এই টিচার এসে বেশি মনে হয় গল্প টল্প করে, পড়াশোনা কম করায়, হ্যাঁ? নূর নাহিদা, আচ্ছা, ও বলছে ভাইয়ার কথা শুনে আম্মু আম্মু বলতেছিল আজকে পড়া কম হবে, গল্প বেশি হবে, এখন ভাইয়া সেটাই বললেন। আমার মান সম্মান নাই, লাভ লস নাই, জীবনটাই লস। ওকে, সো আমরা পড়াশোনাও করব, আমরা মেনলি গল্পে গল্পে পড়াশোনাটা করব। ওকে, এটা একটু এটা একটু বলে দিও আন্টিকে যে ভাইয়া গল্পে গল্পে পড়াইতে চাইছে। ওকে, আচ্ছা, উম, আচ্ছা মুনিয়া, আচ্ছা, আচ্ছা, ওকে। সো আমরা শুরু করি। অলরেডি 5 মিনিটস হয়ে গেছে এবং আমাদের সাথে মোটামুটি তোমরা আজকে অলরেডি প্রায় 3 ঘন্টা একটা ক্লাস করছো আমার ধারণা, হ্যাঁ, অ্যানালাইসিস ক্লাসটা করছো। সো এখন আমরা এখন জ্যামিতি একদম বেসিক জিনিসগুলো পড়া শুরু করবো, হ্যাঁ? আমি জাস্ট একটু সব ঠিক করে ফেলি, বেসিক জিনিসগুলো আমি পড়া শুরু করব।
ওকে ওকে, আমরা তাহলে শুরু করি। হ্যাঁ, শুরু করব, বলো তো শুরু করব। আচ্ছা দেখো, জ্যামিতি থেকে কিন্তু মোটামুটি ভালো একটা মার্ক, 10 মার্কের মধ্যে এই জ্যামিতি থেকে কিন্তু প্রতিবার তোমরা, ও সরি সরি, জ্যামিতি থেকে প্রতিবার অ্যাটলিস্ট জ্যামিতি থেকে সবসময় দেখবা যে তুমি ম্যাক্সিমাম 3টা কোশ্চিন কিন্তু, অ্যাটলিস্ট তিনটা কোশ্চিন তুমি জ্যামিতি থেকে কমন পাবা। সো আজকের ক্লাসটা দেখো অনেক ইম্পর্ট্যান্ট একটা ক্লাস, যে এক ক্লাসে তুমি মোটামুটি 3 মার্ক পাওয়ার মতো একটা ধারণা তুমি এখান থেকেই তৈরি করে ফেলতে পারবা। এমনি আমাদের যেই রেগুলার ক্লাসগুলো হচ্ছিল, যেমন আমি 10টা ক্লাসের মাধ্যমে তোমাদের ম্যাথটা কিন্তু শেষ করব, এরকম আমাদের রুটিন অনুযায়ী। সো প্রতিটা ক্লাসে দেখা যায় যে 1 মার্ক কমন পাওয়ার সম্ভাবনা বেশি থাকে, কিন্তু আজকের ক্লাসটা জ্যামিতি। সো এক ক্লাসে আমরা জ্যামিতিটা শেষ করব এবং এখানে মোটামুটি 3 মার্ক কমন পাওয়ার মতো পড়াশোনাটা আমরা করে ফেলতে পারবো। ওকে, আচ্ছা। সো আমরা একটু যাই যে জ্যামিতির বেসিক, মানে একদম জ্যামিতির মধ্যে কি কি পড়ে। যেমন জ্যামিতির মধ্যে আমরা একদম শুরুতেই ত্রিভুজ কি কি, আজকের লেকচার আমরা কি কি মানে পড়বো, আসলে আজকে আমরা পড়বো হচ্ছে ত্রিভুজ নিয়ে আলোচনা করবো একটু, একদম বেসিকটা, যে ত্রিভুজের ব্যাপার স্যাপারগুলো কীরকম, কোন ত্রিভুজের ক্ষেত্রফলটা কীভাবে বের করতে হয়। ওকে, আর দেন হচ্ছে আমরা বাহু থেকে কিভাবে ক্ষেত্রফল বা বাহু থেকে ক্ষেত্রফল নির্ণয়, এই ধরনের ব্যাপারগুলো আমরা সামনে দেখতে পাবো ত্রিভুজ রিলেটেড। এবং ত্রিভুজ খুবই ইম্পর্ট্যান্ট একটা টপিক যে কোনো এক্সামের জন্য, বিশেষ করে নার্সিংয়ের জন্য তো অবশ্যই বিভিন্ন ধরনের ত্রিভুজ থেকে কোশ্চিন আসে। তার মধ্যে সমকোণী ত্রিভুজটা একটু আলাদা গুরুত্ব দিয়ে দেখতে হবে, এটা মাস্ট দেখতে হবে যে সমকোণী ত্রিভুজের ব্যাপার স্যাপারগুলো। এর পাশাপাশি হচ্ছে আমরা ত্রিভুজের পরে আমরা দেখব যে হচ্ছে বর্গ, বৃত্ত, আয়তক্ষেত্র, হ্যাঁ, তারপর হচ্ছে গোলক, এই ব্যাপারগুলো নিয়ে একটু টুকটাক আলোচনা করে ট্রাই করি। তো আমরা সামনে দেখতে পাবো। দেখো ত্রিভুজের ক্ষেত্রফল এটা আমরা ছোটবেলা থেকে পড়ছি, তাই না বলো? ছোটবেলা থেকে পড়ছি না? এই আমার সাথে কিন্তু লিখে ফেলো। ছোটবেলা থেকে পড়ছি ত্রিভুজের ক্ষেত্রফল সমান সমান কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা আমরা কে না জানি বলো তো, কে না জানি? সো ধরো আমি এখানে একটা যদি ত্রিভুজ আঁকি, আমি যেহেতু সামনে সমকোণী ত্রিভুজ আছে, আমি একটা সমকোণী ত্রিভুজ আঁকা ট্রাই করলাম। সো এটা এ বাহু, এটা বি বাহু, এটা সি বাহু দিলাম। সো এই যে এ বাহুটা, এটা কিন্তু আমার কি বলতো, ভূমি। বি বাহুটা হচ্ছে আমার লম্ব বা উচ্চতা, আর এই সি বাহুটা হচ্ছে অতিভুজ, তাই না? অতিভুজ। এখন আমাকে যদি বলে এই ত্রিভুজটার ক্ষেত্রফল, বিশেষ করে যারা কমার্সের স্টুডেন্ট আসছো বা ডিপ্লোমার ক্লাস করতেছো, এমন হইতে পারে যে তোমরা ভুলে গেছো 8-9 পড়াশোনাটা। সো তোমাদের জন্য আরো ভালোভাবে মনে রাখো যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে দেখো, বা যে কোনো ত্রিভুজের ক্ষেত্রে তোমার এটার যদি ক্ষেত্রফল বের করতে বলে, তাহলে আমার কি করতে হবে, এই যে ভূমির যে মানটা আছে, এই ভূমির মানটার সাথে এই যে উচ্চতা বা লম্ব, এই মানটাকে গুণ করতে হবে, আর সাথে সামনে একটা হাফ গুণ করতে হবে। তাহলে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা দিয়ে আমরা যে কোনো ত্রিভুজের কিন্তু কি করতে পারবো, ক্ষেত্রফলটা বের করতে পারবো, তাই না? এইবার আমরা আসি যে পরিসীমা কি ত্রিভুজের। এখন আমি যদি বলি এই ত্রিভুজটার পরিসীমা বের করো ভাইয়া, এই ত্রিভুজটার যদি পরিসীমা বের করতে হয়, তাহলে তোমাকে কি করতে হবে, 3টা বাহু, যে এ বাহু, বি বাহু আর সি বাহু, 3টা বাহুকে যোগ করে দিতে হবে। ওকে, 3টা বাহুকে যোগ করে দিতে হবে। আর ত্রিভুজের পরিসীমা, এই পরিসীমা বলতে বোঝাচ্ছে যে এ, ওকে, এটা বলতে কি বোঝায়, এটা বলতে বোঝায় যে 3টা বাহুর যোগফল। 3 বাহুর যোগফল কি, এ প্লাস বি প্লাস সি। তাহলে ত্রিভুজের পরিসীমা এ মানে হচ্ছে 3 বাহুর যোগফল। অর্ধ পরিসীমা কি হবে, অর্ধ পরিসীমাকে সাধারণত এস দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা? এস দ্বারা প্রকাশ করা হয়। অর্ধ পরিসীমার ব্যাপারটা কি হবে তাহলে, যদি এটা পরিসীমা হয়, একটু ভাবার ট্রাই করো, যদি এটা হচ্ছে পরিসীমার মান হয়, অর্ধ পরিসীমা কি হবে, তার অর্ধেক হবে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই কি হবে, 2। এটাই হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র, এটাই হচ্ছে অর্ধ পরিসীমার সূত্র, তাই না? ওকে, এবার আমরা আসি তো ত্রিভুজের এই যে পরিসীমার যে ব্যাপারটা, এটা আমরা এখানে পাশে লিখে রাখতে পারি যে এই যে কোনো ত্রিভুজের পরিসীমা মান হচ্ছে 3 বাহুর যোগফল। ত্রিভুজের 3 বাহুর কি হবে, 3 বাহুর যোগফল। এই 3 বাহুর যোগফলটাই হচ্ছে পরিসীমা। 3 বাহুর যোগফলটাই হচ্ছে কি, পরিসীমা। ওকে, এবার আসো অর্ধ পরিসীমা এস, এটা বলে দিলাম। আর সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল কোনটা? দেখো ত্রিভুজের ক্ষেত্রফল যেভাবে বের করতে হয়, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল সেম ওয়েতেই বের করতে হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে,
এইভাবেই বের করতে হয়, এইভাবে বের করতে হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। ওকে, আচ্ছা এবার 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 আসো। তো এই জিনিসগুলো তোমরা ছোটবেলা থেকে জানো, তারপর আমি লিখে দিলাম, কেউ ভুলে গেলে একটু স্মরণ আসবে। আচ্ছা এবার আসো সমদ্বিবাহু ত্রিভুজ। তো এই সূত্রটা মনে হয় যারা কালচারে নাই তারা অনেকে ভুলে গেছে যে সমদ্বিবাহু বলতে কি বোঝাচ্ছে, যে আমার দুইটা বাহু সমান, যে এই বাহুটাও সমান এই বাহুটাও সমান আর এই বাহুটা ওটার থেকে আলাদা। সো এই বাহুর মান যত এই বাহুর মানও তত। তাহলে এটা আমার কি, এটা কি ধরনের ত্রিভুজ বলো তো ভাইয়া? এটা একটা সমদ্বিবাহু, মানে দুইটা বাহু সমান এমন একটা ত্রিভুজ, তাই না? যে দুইটা বাহু সমান এমন একটা ত্রিভুজ। তো সমদ্বিবাহু ত্রিভুজ। এখন এই ত্রিভুজের যদি আমি ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে কিন্তু ওই যে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, যেটা আমরা মেইন যে ত্রিভুজের ক্ষেত্রফল, ওইভাবে না, এটাকে একটু অন্য সূত্র দিয়ে আমরা সহজেই এটার ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। কিভাবে বের করতে পারবো দেখো, এখানে আমি যদি ধরে নেই, এখানে যদি আমি ধরে নেই যে এই যে যে দুইটা বাহু সমান, দুইটা বাহু যে সমান, এই বাহুগুলা, এটা ধরলাম এ বাহু, তাহলে যেহেতু এটাও এই বাহুটা যদি এ হয়, তাহলে এই বাহুটাও আমি এ ধরতে পারি, কারণ এই বাহুর যা মান এই বাহুর মান সেম। এটা যদি 5 একক হয় এটাও 5 একক, তাহলে এই বাহুটা শুধু আলাদা। তো এই বাহুটাকে আমি ধরলাম বি। তার মানে এই সমদ্বিবাহু ত্রিভুজে আমরা মনে রাখবো এ হচ্ছে সমান বাহুদ্বয়, মানে যেই বাহুগুলা সমান সেটাকে এ দ্বারা প্রকাশ করলাম, আর যেই বাহুগুলা অসমান অসমান যেই বাহুটা অসমান সেটাকে বি দ্বারা প্রকাশ করলাম। হ্যাঁ, তাহলে এটা সমদ্বিবাহু ত্রিভুজের এখন ক্ষেত্রফলটা কি হবে ভাইয়া? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কি হবে তোমরা জানো, বলতে পারবা? সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল হবে b/4। তার মানে এখানে বি বলতে কি বোঝাচ্ছে বলো তো? এখানে বি বলতে বোঝাচ্ছে অসমান বাহুটা, এই বাহুটাকে বোঝাচ্ছে। ওকে, সো b/4, আমার 4টাকে অনেকে 9 পড়ে ফেলতে পারো, এটা হচ্ছে 4। আচ্ছা আমি আবার লিখি আবার লিখি। তাহলে এটা হচ্ছে বি বাই, এইবার 4টা একটু ভালোভাবে দিছি, 9 বোঝার উপায় নাই, b/4 ইন্টু এখানে রুট ওভার 4b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, 4b স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এই সূত্র দিয়ে আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। এখন আসছে যে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল। সমবাহু ত্রিভুজ কোনটা হইতে পারে ভাইয়া দেখো তো? সমবাহু ত্রিভুজ বলতে কি বোঝাচ্ছে, যে সব বাহুগুলাই সমান, এই ত্রিভুজের এই বাহুটার মান যা, এই বাহুটার মান যা এবং এই বাহুটার মান যা। দেখো তো এই ত্রিভুজটা আমরা ছোটবেলায় যে ত্রিভুজ আঁকাইছিলাম সেটা বলতে এরকম বোঝায় না, আমরা সবসময় এরকম ত্রিভুজ দেখতাম মনে হয় বইয়ে। তো এইখানে তুমি দেখো, এখানে কিন্তু কি হচ্ছে ভাইয়া দেখো তো, যে এখানে এই বাহুটা এবং এই বাহুটা, তিনটা বাহুই কি সমান। এই জন্য এখানে এই বাহুটা যদি এ ধরি, এই বাহুটাও এ হবে, এই বাহুটাও এ হবে। তার মানে এখানে সমান বাহুদ্বয়কে আমরা এ দ্বারা প্রকাশ করতেছি, কি দ্বারা? এ দ্বারা। সো এ হচ্ছে এখানে সমান বাহুদ্বয়। তাহলে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফলটা কি হবে? সূত্রটাও নিশ্চয়ই খুব ইজি হবে, তাই না? খুব ইজি হবে। কিরকম ইজি? জাস্ট উপরে √3, নিচে হচ্ছে 4। আচ্ছা 4টা আবার আমার ঝামেলা হয়েছে। আচ্ছা আমার 4 কিন্তু ঝামেলা করতেছে। হ্যাঁ, তোমাদের কারো এরকম আমার মতো 4-এর ঝামেলা করে কিনা এইটা আমাকে একটু জানাই দিও তো, এটা আমাকে জানাই দিও। সো এখানে কিছুই নাই, √3/4, নিচে হচ্ছে এ স্কোয়ার, মানে ইন্টু এ স্কোয়ার। এ বলতে এখানে সমান বাহুটা বোঝাচ্ছে। সো এটা হচ্ছে সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করার সূত্র। এখন বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা কিভাবে বের করব? বিষমবাহু বলতে কি বোঝাচ্ছে দেখো তো? বিষমবাহু বলতে বোঝাচ্ছে যে কোনো বাহুই মানে সমান না, এক একটা বাহু এক এক রকম মান। ধরলাম এই যে একটা বাহু দিলাম, এরপরে এই বড় করে একটা বাহু দিলাম, এরপরে এই বড় করে একটা বাহু দিলাম। দেখো এখানে তিনটা বাহু তিন রকম, তাই না? এই বাহুটা একরকম, এই বাহুটার মান আর একরকম, এই বাহুটার মান একরকম। সো কোনোটাই সমান না। সো এই ত্রিভুজটাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। সো এই বিষমবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফল বের করতে চাই, তাহলে আমার যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে, তোমাদের মনে আছে একটু আগে বললাম, অর্ধ পরিসীমা। একটা ত্রিভুজের পরিসীমা মানে হচ্ছে 3 বাহুর যোগফল, অর্ধ পরিসীমা হচ্ছে এই 3 বাহুর যোগফলের অর্ধেক, যেটাকে আমরা এস দ্বারা প্রকাশ করি। সো সেই এসটাকে এখানে লাগবে, বুঝছো? এই এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। কি ভাইয়া? অর্ধ পরিসীমা। এস মানে হচ্ছে অর্ধ পরিসীমা। হ্যাঁ,
এস মানে অর্ধপরিসীমা, একটু আগে শিখছো, সেই এসটা এখানে কাজে লাগবে। কিভাবে কাজে লাগবে দেখো, আমরা শুরুতেই একটা রুট ওভার নিয়ে নিব, বড়, মোটামুটি বড় মাপের রুট ওভার দিব, এরপরে এস ইন্টু এস মাইনাস এ, ওকে, তারপরে এস মাইনাস বি, এরপর হচ্ছে এস মাইনাস সি, ওকে, এস মাইনাস সি। এই যে এই সূত্রটা দিয়ে আমরা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু বের করে ফেলতে পারবো। হ্যাঁ, তার মানে তুমি এই বিষমবাহু ত্রিভুজের এই যে তিনটা বাহু আছে, তিনটা বাহু আমরা যোগ করব, যদি মান দেওয়া থাকে যোগ করে সেটার অর্ধেক করব, অর্ধেক করে সেই এস এর মানগুলো এখানে বসাই দেব, আর এখানে যেই এর মান, ধরো এটা এর মান, এটা বি এর মান, সি এর মান, সো ওই অর্ধপরিসীমা থেকে প্রথমে এ কে বিয়োগ দিব, তারপর বি কে বিয়োগ দিব, তারপর সি কে বিয়োগ দিব, তাহলে কিন্তু আমি বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবো। তোমরা কি আমার কথা বুঝতে পারতেছো? একটু জানাও বুঝতে পারতেছো কিনা, বুঝতে পারতেছো কিনা? হুম 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 ওকে ওকে, আমরা একটু ক্লাসে ফিরে যাই, আমরা একটু ক্লাসে ফিরে যাই, ওকে, ক্লাসে ফিরে যাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি দেখতেছি তোমাদের আখি আপু একটা নিউজ দিচ্ছে যে 30 জানুয়ারি নার্সিং ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। আজকে 17 ডিসেম্বর, আজকে একটা সিদ্ধান্ত হওয়ার কথা ছিল, সো মেবি সিদ্ধান্তটা নিয়ে ফেলছে, বাট যেহেতু তোমাদের আখি আপু বলছে, সে হয়তো জেনে শুনে বলতেছে, সো এরকম যদি হয়ে থাকে তাহলে তোমাদেরকে ঘিরে আমাদের পরিকল্পনা দেখো, আমরা তোমাদের যে 2 দিন করে ক্লাস নিলাম, আমরা কিন্তু 2 ধরনের প্ল্যানই সবসময় রাখছিলাম, আমরা বিকল্প প্ল্যান রাখছি। সো এখন যদি পরীক্ষা 30 জানুয়ারিতে হয়, সেটা নিয়েও আমাদের তোমাদেরকে নিয়ে পূর্ণাঙ্গ পরিকল্পনা আছে, একদম হতাশ হওয়া যাবে না, একদম ভয় পাওয়া যাবে না। তোমাদের জন্য 30 জানুয়ারি এক্সাম, 30 জানুয়ারি হোক, 30 এপ্রিল হোক, যখনই হোক, যেই সময় এক্সাম হোক না কেন, তোমাদের জন্য নার্সিং ডিমার্স বন্দি পাঠশালার ভাইয়া আপুরা তোমাদেরকে ছেড়ে কখনো যাবে না। তোমরা যে অবস্থাতে থাকবা সেখানেই তোমার পাশে এসে দাঁড়াবে, ওকে। সো আশা হারানো যাবে না, ভাবতে হবে আমাদের পাশে ভাইয়া আপুরা আছে, জাস্ট আমাদের উপরে বিশ্বাস রাখতে হবে। সো আমরা একটু ক্লাসে মনোযোগ দিই। 30 জানুয়ারি পরীক্ষা হলে সবার জন্যই 30 জানুয়ারি, ওকে। সো তোমাদের জন্য আরো ভালো, তোমরা দ্রুত ক্লাসটা শেষ করছো, হ্যাঁ, ওকে। আমরা একটু ক্লাসে যাই, ক্লাসটা শেষ করি। তাহলে 30 জানুয়ারি হলে আজকে কিন্তু সেই 30 জানুয়ারির 3 মার্ক কমন পাওয়ার মতো একটা ক্লাস আমরা আজকে অলরেডি করতেছি। সো এখানে আমি হচ্ছে তোমাদের সমকোণী ত্রিভুজের অনুপাতগুলা মনে রাখার বলতে কিছু আমি দিছি, যে কোনগুলোর অনুপাত এখানে কি রকম হয়, এটা 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 এরকম হয়, আর এটা হচ্ছে একটু ব্যতিক্রম টাইপের। সো এগুলো আমি কেন দিলাম, এগুলা কেন তোমার মাথায় রাখতে হবে? মনে হইতে পারে যে ভাইয়া আপনি মুখস্থ পড়াচ্ছেন ম্যাথ, না, তুমি ম্যাথ নিজে নিজে করো, আমি তোমাকে মেইন প্রসেসটাও শিখাবো, বাট যেহেতু এমসিকিউ, সো এমন হয় না যে এই জিনিসগুলো মনে রাখলে দেখা যাবে যে একটা ম্যাথ 2 মিনিটের ম্যাথ তুমি 2 সেকেন্ডে অ্যান্সার করে দিতে পারবা, এই জন্য এগুলো দেওয়া। এই জন্য এগুলো একটু আমার সাথে সাথে আমি যেভাবে বলি এইভাবে একটু বলার ট্রাই করো, বা এইভাবে মনে রাখার ট্রাই করো। আমি নিজেও এটা দেখছি যে এইভাবে মনে রাখলে ডিরেক্ট সরাসরি এখান থেকে ডিরেক্ট তুমি ম্যাথ করে ফেলতে পারবা, আমি সামনে সেটা প্রমাণ সহ দিয়ে দিব। সো দেখো কোনগুলোর অনুপাত সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, আগে সমকোণী ত্রিভুজের ব্যাপারটা একটু যদি আমি বুঝাই, সমকোণী ত্রিভুজের ব্যাপারটা একটু আগে যেটা বললাম, যে সমকোণী ত্রিভুজ কোনটা হবে, অবশ্যই যেই ত্রিভুজের একটা কোণ কি হবে, একটা কোণ সমকোণ হবে, তাই না? এই যে এটা একটা সমকোণ, তাই না, যে 90 ডিগ্রি কোণ। সো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আমাদের কিন্তু একটা নিয়ম আমরা জানি, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এটা যদি হচ্ছে ভূমি হয়, এটা লম্ব হয়, এটা অতিভুজ হয়, তাই না? তো সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে ব্যাপারটা কি রকম, যে ভূমির যে মান ধরলাম, এই ভূমি এখানে এটার একটা মান দেওয়া আছে, হ্যাঁ, ধরলাম এটা 3, লম্ব ধরলাম 4, তাহলে অতিভুজ ধরলাম 5, এরকম, হ্যাঁ। তো মেইনলি যেটা সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে যেটা একদম প্রপার নিয়ম, সেটা হচ্ছে সমকোণী ত্রিভুজের কি হবে, এই যে ভূমির যে মান আছে, এই ভূমির মানকে তুমি যদি স্কোয়ার করো, ঠিক আছে, স্কোয়ার করো মানে বর্গ করো, সাথে যদি যেটা লম্ব দেওয়া আছে, লম্ব উপরের মানটা, হ্যাঁ, এই লম্বর মানটাকেও যদি তুমি বর্গ করো, তাহলে তুমি কি পাবা জানো, এই যে অতিভুজ যে আছে, অতিভুজের মানটার বর্গের সমান একটা মান পায় যাবা। সো এখানে অতিভুজ স্কোয়ার হবে, অতিভুজ স্কোয়ার হবে, অতিভুজ স্কোয়ার হবে। সো এটা হচ্ছে সব সময়ের জন্য সমকোণী ত্রিভুজের সমান। এখন কেউ যদি আমাকে বলে যে এখানকার ভূমি
আর লম্ব হচ্ছে 4, অতিভুজ কত হবে? তো আমি কিন্তু বলে দিতে পারবো যে 3 স্কোয়ার মানে 9 আর 4 স্কোয়ার মানে হচ্ছে 16। সো এখানে হচ্ছে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, তার মানে হচ্ছে এখানে হচ্ছে 9 যোগ 16 সমান সমান কত? 25। তার মানে এই যে 25 আমি পাবো, এই 25 হচ্ছে কি পাবো বলতো? অতিভুজ স্কোয়ারের মান পাবো, অতিভুজ স্কোয়ারের মান পাবো। তার মানে এই মানটা হচ্ছে অতিভুজ স্কোয়ারের মান। তাহলে অতিভুজ কত? যদি অতিভুজ স্কোয়ার 25 হয়, অতিভুজ স্কোয়ার 25 হয়, তাহলে শুধু অতিভুজ কত হবে? এটাকে আমার বর্গমূল করতে হবে, তার মানে 5। এই যে মান এভাবে বের হয়ে যায়, ঠিক আছে? সো এই কনসেপ্টটা সবার মাথায় রাখতে হবে যে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব স্কোয়ার ইন্টু যোগ ভূমি স্কোয়ার সমান সমান সবসময় অতিভুজ স্কোয়ার হবে। সো এটা আমরা সামনে ম্যাথে অ্যাপ্লাই করব, আমি জানা রাখলাম। এখানে হচ্ছে সেই রেশিওটাও দেওয়া হয়েছে যে কোনো সমকোণী ত্রিভুজের যদি দেখো যে ভূমি হচ্ছে 3 হয়, লম্ব হচ্ছে 4 হয়, তাহলে অতিভুজ অবশ্যই কি হবে? 5 হবে। এটা একটা রেশিও, এটা একটা সমকোণী ত্রিভুজের একটা রেশিও। তারপর কোনো সমকোণী ত্রিভুজের দেখো 3 4 5, এটা একটা গেল। আরেকটা দেখো যদি 6 হয় ভূমি, তাহলে লম্ব হবে 8 আর অতিভুজ হবে 10। তাহলে 3 4 5 6 8 10, দেখো এখানে কিন্তু 2 2 করে বাড়তেছে। এখানে কত করে বাড়তেছে দেখো তো? 6 8 10, 6 এর সাথে 8 এর ব্যবধান 2, 8 এর সাথে 10 এর ব্যবধান কত? 2। তাহলে দেখো এই যে 2 2 করে বাড়লো, 6 8 10। এখানে কত করে বাড়তেছে? এখানে দেখো এখানে 2 করে বাড়তেছে। এখানে কত করে বাড়তেছে ভাইয়া দেখো তো? এখানে 3 3 করে বাড়তেছে। 9 12 15, ব্যবধান কত? 3 3 করে বাড়তেছে, তাই না? এখানে ব্যবধানটা কত? 12 16 20। তাহলে এখানে ব্যবধানটা হচ্ছে 4 করে বাড়বে। হ্যাঁ, 4 করে বাড়বে, 12 16 20। আচ্ছা, এরপরে 15 20 25, এখানে ব্যবধান কত করে বলো তো? 5 করে। 15 20 25। তার মানে এই রেশিওটা, হিসাবটা দেখো তো, এই যে 3 4 5, এটা যদি আমি মনে রাখি, নিচেরগুলো মনে রাখা আমার জন্য সহজ না, কারণ এই রেশিওকে তুমি এইগুলা দিয়ে গুণ করলে এগুলা পাই যাবা। যেমন এই রেশিওকে তুমি 2 দিয়ে গুণ করলে তুমি পাবা কত? 6 8 আর কি 10। আবার এই রেশিওকে তুমি যদি 3 দিয়ে গুণ করো তাহলে পাবা 9 12 15, তাই না? এই রেশিওকে 4 দিয়ে গুণ করো 12 16 20। এই রেশিওকে 5 দিয়ে গুণ করো 15 20 25। এই মানগুলো তুমি কিন্তু পাই যাবা। সো এইখানে আমার ব্যবধানটা কত দেখো? এখানে আমার ব্যবধান কত? 10। সো 30 40 50, তার মানে 10 ব্যবধান। সো এই রেশিওকে আমি 10 দিয়ে গুণ করলে এটা পাবো। এই রেশিওকে আমি যদি 7 দিয়ে গুণ করি, 7 দিয়ে গুণ করি তাহলে কি পাবো? 3 সাথে 21 পাবো, তারপরে 4 সাথে 28 পাবো, 5 সাথে 35 পাবো। এইভাবে গুণ করে 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 তোমরা, এইটা হচ্ছে মেইন রেশিও আমার 3:4:5। এই রেশিওটা মনে রাখলে এটার সাথে গুণ করে করে আমি সমকোণী ত্রিভুজের যে কোনো অনুপাত কিন্তু মাথায় রাখতে পারবো। কিন্তু সমস্যা হলো ব্যতিক্রমগুলা। এই যে ব্যতিক্রম, এটা আমাকে আলাদা নজরে তাকাইতে হবে। এই ব্যতিক্রমটাকে কি করতে হবে? আলাদা নজরে দেখতে হবে এই ব্যতিক্রমটাকে, ঠিক আছে? এটাকে আমাদের আলাদা নজরে দেখতে হবে ব্যতিক্রমটাকে, ওকে? সো এই আলাদা নজরে দেখার একটা বড় কারণ কি জানো? আলাদা নজরে কেন আমাকে দেখতে হবে এটাকে? আলাদা নজরে আমার এই জন্য দেখতে হবে কারণ এইখান থেকে ম্যাথগুলো আসে। তুমি এই সিকোয়েন্সটা মনে রাখলে তুমি সরাসরি অ্যান্সার করে দিতে পারবা। এটা তুমি কিভাবে মনে রাখবা? আমি কিভাবে মনে রাখছিলাম এটা একটু বলি। এখানে আমি এইভাবে মনে রাখছিলাম যে এই 5 আর 7 এই দুটাকে আমি একখানে মনে রাখছিলাম যে 5 7, ঠিক আছে? তো 5এরটা মনে রাখছিলাম কি 5 12 13। 12 13 দেখো পাশাপাশি সংখ্যা, 5-এর পরে কি 12 13, এরপরে 5-এর নিচে কি 7, তো 7-এর পরও ঠিক সেম, ওখানে যেমন 12 13 ছিল এখানে হচ্ছে 24 25। তাহলে 5-এর সাথে কি হবে? সবসময় 12 13 হবে, আর 7-এর সাথে সবসময় কি হবে? 24 25 হবে। দেখো এটা মুখস্থ করো, ভাইয়া যেহেতু বলতেছে মুখস্থ করতে, তুমি একটু পরে বুঝবা কেন আমি মুখস্থ করতে বলতেছি, ঠিক আছে? সো মনে রাখো 5-এর সাথে 12 13 আর 7-এর সাথে কি হবে? 7-এর সাথে সবসময় 24 25। দেখো পরপর ওয়ার্ডটা আসতেছে, 12 13 যেভাবে আসছে 24 25ও সেভাবে আসছে। তো 5 7 আমার মুখস্থ হয়ে গেল। এবার আরো দুইটা মুখস্থ করবো, সেটা হচ্ছে একটা হচ্ছে 8 আর একটা 10, ঠিক আছে? 5-এর সাথে 7-এর ব্যবধান এখানে 2 ছিল, এখানেও দেখো 8-এর সাথে 10-এর ব্যবধান 2। এভাবে মনে রাখছি যে 5 7 একখানে রাখছি আমি, 5-এর সাথে 12 13 আর 7-এর সাথে 24 25। তাহলে 8-এর সাথে কি হচ্ছে দেখো? 8-এর সাথে 15 17, ওখানে 12 13 ছিল, এখানে কিন্তু 2 ব্যবধান হয়েছে, 15 পুরো 16 আসে নাই, 17 আসছে, ঠিক আছে? সো 8-এর সাথে 15 17, তাহলে 10-এর সাথে কি হবে? এখানেও 2 ব্যবধান হবে, 24 26। 10-এর সাথে 24 26, তাহলে আমার কিন্তু মুখস্থ হয়ে গেছে, তাই না? আমার মুখস্থ হয়ে গেছে। দেখো 8-এর সাথে 15 17 আর 10-এর সাথে 24 26, 2 করে ব্যবধান, আর ওখানে 5-এর সাথে 12 13, 7-এর সাথে কত? 24 25, ওকে? আর এইটা একটু ইউনিক ওয়েতে, একে আলাদা যত্ন দিয়ে মনে রাখতে হবে। 9 40 41, 9
40 41, ঠিক আছে? এই জন্য একে আমি আলাদা দলে দিয়ে দিছি, এখানে 8 10 মিলাইছি, এখানে 5 7 মিলাইছি, তো 9 40 41। তো এইটা আমরা তুমি বাসায় একটু নিজের মতো করে প্র্যাকটিস করে এটা মনে রাখবা। কেন মনে রাখবা? আমরা এখন একটা ম্যাথ করলেই এটা তুমি ভালোভাবে বুঝতে পারবা, ম্যাথ করলে ভালোভাবে বুঝতে পারবা। হ্যাঁ, আমরা একটু ম্যাথটা করার ট্রাই করি। দেখো, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও বাহু নির্ণয় করতে হবে। তো এমন হইতে পারে তোমাকে বাহু দিয়ে দিল দুইটা, একটা সমকোণী ত্রিভুজ, এই যে একটা সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজের তোমাকে কি দিয়ে দিল, সরি বাহুটা একটু বাঁকা হয়ে গেছে, তোমরা এটা কনসিডার করে নিও। এটা হচ্ছে আমার একটা 90 ডিগ্রি, এই কোণটার মান কত, 90 ডিগ্রি। সো এই সমকোণী ত্রিভুজের আমার ধরো কি বাহু নির্ণয় করতে দিতে পারে বা ক্ষেত্রফল নির্ণয় করতে দিতে পারে। তো আমার এমন হইতে পারে যে আমাকে এই অতিভুজের মানটা দিয়ে দিল, আর এই দুইটা বাহুর কি বললো, পার্থক্য দিয়ে দিল, মান দিল না, বললো যে এই বাহুর সাথে এই বাহুর পার্থক্য এত মিটার, ধরো 3 মিটার 3 সেন্টিমিটার এরকম দিয়ে দিল। আর অতিভুজের মান দিয়ে দিল, ধরো অতিভুজের মান দিয়ে দিল যে দিলাম যে 12, আচ্ছা দিলাম যে 15, ওকে 15। সো এখন বলবে যে এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত, এই ত্রিভুজটার ক্ষেত্রফল কত দিতে পারে, অথবা দিতে পারে যে এই ত্রিভুজটার তোমার এই যে ভূমি বা লম্ব এই দুইটা বাহুর মান কত হবে। এইভাবে সামনে আমরা একটা প্রশ্নটা দেখি, তাহলে এই ধরনের প্রশ্ন দিতে পারে। সো আমাকে তারা বাহুর পার্থক্য দিয়ে দিছে, এখান থেকে আমার হচ্ছে তোমার বাহু নির্ণয় করতে বলছে, কারণ বাহুর মান দেয় নাই, এভাবে দিতে পারে। আবার এখান থেকে তোমাকে এটা ক্ষেত্রফলও বের করতে পারে, বলতে পারে। এখন তুমি যদি বাহু নির্ণয় করেই ফেলো তাহলে ক্ষেত্রফল বের করা তো কোনো ব্যাপার না, কারণ সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল মানে হচ্ছে একটু আগে যেটা পড়াইলাম, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, তাই না, ভূমি ইন্টু উচ্চতা। সো আমি যদি এই বাহুটা নির্ণয় করে ফেলতে পারি আর এই বাহুটা নির্ণয় করে ফেলতে পারি, তাহলে তো আমি ক্ষেত্রফলও বের করে ফেলতে পারবো, তাই না, কোনো প্যারাই নেই। সো আমরা একটা ম্যাথ করি তাহলে সুবিধা হবে, ম্যাথটা করার ট্রাই করি। এখানে একটা ম্যাথ দেওয়া আছে, দেখো। সো এই ম্যাথটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ, ওই যেটা দেখাইলাম 15 সেন্টিমিটার, কত ভাইয়া, 15 সেন্টিমিটার। তো অপর দুটি বাহুর অন্তর 3 সেন্টিমিটার, বাহু দুটি কত। সো ওই ত্রিভুজটাই আমরা জাস্ট ওইটাই একটু আঁকার ট্রাই করি, এখানে ওই ধরনের একটা ত্রিভুজ আঁকার ট্রাই করি, যে এই যে এটা হচ্ছে আমার একটা সমকোণী ত্রিভুজ, ওকে, সমকোণ মনে হয় নাই, সমকোণী ত্রিভুজ, ঠিক আছে, সমকোণী ত্রিভুজ। সো এটা আমাদের একটা সমকোণী ত্রিভুজ ধরে নিলাম, এই যে একটু সমকোণ ভাই প্লিজ। আচ্ছা, এবার মনে হচ্ছে একটু কনসিডার করা যায়, এটা একটা সমকোণ মনে হচ্ছে, ঠিক আছে। তো এই সমকোণী ত্রিভুজের আমি এখন কি করব ভাইয়া, আমাকে বলছে এই বাহুটা ধরো এ, এই বাহুটা বি, আর এই বাহুটা সি। সো ওরা আমাকে সি এর মান দিছে, অতিভুজের মান দিছে। সি ইকুয়াল টু কত দিছে ভাইয়া, দেখো তো, 15 সেন্টিমিটার, এটা আমাকে ওরা দিয়ে দিছে, এটা হচ্ছে 15 সেন্টিমিটার। আরেকটা ওরা আমাকে তথ্য দিছে কি, এ আর বি এর ব্যবধান, দুইটা বাহুর ব্যবধান কত বলছে, দুটি বাহুর অন্তর কত, 3 সেন্টিমিটার। সো এ থেকে যদি আমি বি কে বাদ করি বা বি থেকে এ কে বাদ করি, তাহলে এটার মান বাইর হবে, এটার মান কত বের হবে বলো তো, 3 সেন্টিমিটার, তাই না। সো 3 সেন্টিমিটার, এই দুইটা তথ্য ওরা আমাকে দিছে। এখন বলছে যে এর মান কত হবে, বি এর মান কত হবে, এটা বের করতে বলছে। হ্যাঁ, এখন এখান থেকে আমরা এটা কিভাবে বের করতে পারি, দেখো তো, আমি কিন্তু এটা ধরে নিতে পারি, যে ধরি, এটা আমরা একটু ধরে করি, যে ধরি একটা বাহু, ধরি ভূমি হচ্ছে এ, অথবা একটি বাহু আমি ধরে নিলাম, ধরি একটি বাহুর মান আমি ধরে নিব, যে ধরো এর মান, যে এটা তো এ বাহুটার মান আমি ধরে নিলাম কত, এক্স সেন্টিমিটার, যেহেতু সেন্টিমিটার দিয়ে দেওয়া, আমি ধরে নিলাম এ বাহুটার কি মান হচ্ছে এক্স সেন্টিমিটার, ওকে, এক্স সেন্টিমিটার। এখন একটা বাহু যদি এক্স সেন্টিমিটার হয়, যেহেতু আমাকে বলছে বাহু দুইটার ব্যবধান 3 সেন্টিমিটার, তাহলে আরেকটা বাহু হয় তার থেকে 3 কম হবে অথবা তার থেকে 3 বেশি হবে, যাতে দুইটাকে বিয়োগ করলে সবসময় 3 বাইর হয়, এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে একটা বাহু যদি এক্স সেন্টিমিটার হয়, অপর বাহুটা কি হবে ভাইয়া বলো তো, অপর বাহুটি কি হবে বলো তো, অপর বাহুটি হবে এক্স প্লাস 3, আমি ধরলাম এক্স প্লাস 3 সেন্টিমিটার। সো এই বাহু থেকে এই বাহুকে যদি আমি বিয়োগ করি, তাহলে কিন্তু অটোমেটিক আমি কি পাই যাব, 3 সেন্টিমিটারের ব্যবধানটা পাই যাব। এটা হচ্ছে আমার একটা বাহুর
ধরে নিলাম, আর এটাকে ধরলাম আরেকটা বাহু। সো এই দুইটাকে বিয়োগ করলে বিয়োগফল কিন্তু 3 আসবে। সো এটা ধরে নিলাম। এখন সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী কি বলে বলো তো? সমকোণী ত্রিভুজের সূত্র অনুযায়ী বলে, ওই যে পড়াইছিলাম, ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান অতিভুজ স্কোয়ার, তাই না? এটা কমন একটা প্যাটার্ন, এটা সবাই আমরা জানি। সো এই ত্রিভুজের ক্ষেত্রে এক্সট্রিমলি সরি। সো এই ত্রিভুজের ক্ষেত্রে এটা আমার অতিভুজ না বলো তো? এটা হচ্ছে আমার অতি, এটা হচ্ছে আমার লম্ব বা উচ্চতা, আর এটা হচ্ছে আমার ভূমি। সো এখন যদি আমি একটু মান বসাই, তাহলে ভূমি বলতে এখানে কি বোঝাচ্ছে? ওই যে x মিটার। তাহলে আমি এখানে x বসাইলাম, ভূমির মান স্কোয়ার যোগ। এবার দেখো লম্ব কি ভাইয়া? লম্ব হচ্ছে আমার এই যে এইটা b। তাহলে এটার আমরা মান কি ধরছি? x+3 ধরছি না? সো x+3, তাহলে লম্ব হচ্ছে x+3 স্কোয়ার। আর অতিভুজ আমার দেওয়া আছে 15 সেন্টিমিটার, সো 15 স্কোয়ার। তার মানে দেখো, এই পাশের মান যত হবে এই পাশের মানও তত হবে। এই পাশে 15 স্কোয়ার মানে কত হবে? প্রায় 225 হবে। তার মানে এই পাশেও এমনভাবে মানটা হবে, দুইটার স্কোয়ার করে যোগ করলে 225ই বের হবে। এটা আমরা বুঝতে পারতেছি, তাই না? সো আমরা এখন যদি একটু করার ট্রাই করি, দেখো তো এখানে এক্স স্কোয়ার থাকে যোগ এখানে কি থাকে? এটা a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে ফেলে দাও, a স্কোয়ার প্লাস 2a ইন্টু বি প্লাস বি স্কোয়ার মানে 9। আচ্ছা, দিয়ে দিলাম। আর এখানে 225 লিখে দিই। হ্যাঁ, 225 লিখে দিই। আচ্ছা, ওকে। এবার দেখো, এবার কি হয়? এখানে এক্স স্কোয়ার থাকে, এখানেও এক্স স্কোয়ার তো আছেই, আর এখানে 6x থাকে প্লাস 6x প্লাস এখানে হচ্ছে 9 থাকে, আর এই পাশে 225 থাকে। তাহলে এই 9 এই পাশে, এই 9টাকে ওই পাশে যদি নিয়ে যাও, 225 মাইনাস 9 দিলে কত হয়? এখানে থাকে হচ্ছে এক্স স্কোয়ারের স্কোয়ার মিলে 2x স্কোয়ার প্লাস কত হয়? 6x হয়। আর ওই পাশে আমার কত থাকে? তাহলে ওই পাশে 225 থেকে 9 যদি চলে যায়, 225 থেকে 9 চলে গেলে কত হবে? 216, তাই না? 216। আচ্ছা, এখন আমি একটু এইটাকে কোথায় লিখব? আচ্ছা, এখানে আমি করার ট্রাই করি। সরি, এটা 225 না? এখানে একটু করার ট্রাই করছি, দেখা যাক কি হয়। এখানে একটু করার ট্রাই করি। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমার টার্মটা, এটাকে যদি আমি 2 দিয়ে ভাগ করি, তাহলে এখানে কি থাকে? পুরো রাশিটাকে আমি 2 দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে এক্স স্কোয়ার থাকে, এখানে 3x থাকে, আর এখানে 216 অর্ধেক কত হয়? 108। তাহলে এইটাই থাকে। আর এটাকে যদি আবার বাম পাশে নিয়ে চলে আসি, তাহলে আমি মিডিল টার্মের ফর্মটা পাই যাব। আমি ডিরেক্ট ওটাই লিখে ফেলতেছি, এক্স স্কোয়ার মাইনাস 6x এর বদলে তাহলে 3x হবে, সরি প্লাস 3x হবে। আর এই 108কে এই পাশে নিয়ে আসলে এটা মাইনাস হয়ে যাবে, 216 অর্ধেক হচ্ছে 108। সো 108 এখানে দিলাম ইকুয়াল টু 0। এই যে আমি এটাকে এখন কি করব? এটাকে এখন মিডিল টার্ম করব, তাই না? এটাকে মিডিল টার্ম করব। এখন মিডিল টার্ম যদি করি, আচ্ছা তোমরা বুঝতেছো কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, মিডিল টার্ম করলে কি হবে দেখো তো, যে এখানে এই 108কে আমার এমনভাবে ভাঙাইতে হবে যাতে মাঝখানে 3x যেটা আছে এই জিনিসটা আমার ঠিক থাকে, এটা যাতে ঠিক থাকে। আবার এই যে 100x স্কোয়ার, এই মাঝখানের যেই দুইটা সংখ্যাকে বসাবো, এদেরকে গুণ করলে যাতে 108 স্কোয়ার হয়। তাহলে 108কে যদি আমরা ভাঙ্গাই, ধরো 108কে আমি যদি ভাঙ্গাই, যেহেতু 10 আছে, আমি এটাকে 9 দিয়ে ভাঙ্গাবো। তাহলে 9 একে 9, আর এখান থেকে 1 আর 8 18, তাহলে 9 দুগুণা 18। সো আমি দেখতে পাচ্ছি যে 9কে যদি আমি হচ্ছে 12-র সাথে গুণ করি, 12 দিয়ে গুণ করি, তাহলে 9 12 108 হয়, তাই না? সো এখানে আমি এটাকে এখন এভাবে লিখবো, এক্স স্কোয়ার প্লাস 12x মাইনাস 9x। দেখুন 12x থেকে 9x গেলে 3xই থাকে, মাইনাস 108 ইকুয়াল টু 0। ওকে, ইকুয়াল টু 0, এটাই তো ফোন দিচ্ছে। আচ্ছা, এখন এখানে আমি কি করব? তোমরা জানো কমন নিতে হবে। এখানে x কমন নিব, তাহলে এখানে x প্লাস 12 থাকে, আর এখানে মাইনাস 9 কমন নিলে এখানে x প্লাস এখানেও 12 থাকে।
তাহলে আমি এখানে মিডল টার্ম করে আমি দেখতে পাচ্ছি দুইটা রাশি আমি পেয়ে গেছি, একটা হচ্ছে x প্লাস 12 আর একটা হচ্ছে x মাইনাস 9, তাই না? এখন দুইটাতে আমি ইকুয়াল টু কত, এই পাশে তো 0 আছেই, সো 0, তাহলে x প্লাস 12 ইকুয়াল টু হবে 0, আবার x মাইনাস 9 ইকুয়াল টু হবে 0, দুইটার ক্ষেত্রেই 0 আমি দিয়ে দিতে পারি। সো এখানে আমার কিন্তু x এর মান বের হচ্ছে -12 আর এখানে আমার x এর মান বের হচ্ছে 9। সো আমি কোনটা নিব বলো তো? আমাকে অবশ্যই এটাই নিতে হবে, কারণ মাইনাস বাহুর মান তো আর মাইনাস হইতে পারে না। এই জন্য এখানে x এর মান কি হবে বলো তো? x এর মান হবে 9। আমি এটা তো তোমাদেরকে ভেঙে ভেঙে করাচ্ছি এই কারণে, তোমাদের এমসিকিউ তো মনে হইতে ভাইয়া এত কিছু করার কি টাইম থাকবে, এই জন্যই আমি তোমাদেরকে ট্রিক শেখাচ্ছি, ট্রিক শেখাবো আর কি। সো এখানে যদি একটা বাহুর মান আমার 9 হয়, x এর মান কত? x এর মান যদি 9 হয়, তাহলে আরেকটা বাহু কত হবে বলো তো? 9 প্লাস 3 সমান সমান হচ্ছে 12। তার মানে এখানে এই a বাহুটা এটা হচ্ছে আমার 9, আর b বাহুটা হচ্ছে কত? 12, আর c বাহুটা কত বলো তো? আমার তো দেওয়াই আছে 15। এখন 9 12 15, 9 12 15, দেখো তো 9 12 15, এই যে সিকোয়েন্সটা আমি পাইলাম, এখন এটা আমার দুইটা বাহুর মানও পাইছি। এখন যদি আমাকে ক্ষেত্রফল বের করতে পারে তাও পারবো, কারণ 1/2 × 9 × 12 এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল হবে, তাই না? এটাও পারবো। এখন এত কিছু করার পর তোমার এই ম্যাথটা করতে কতক্ষণ সময় লাগলো বলো? কতক্ষণ সময় লাগলো? কিন্তু কিন্তু তুমি যদি খালি এই চার্টটা মনে রাখতে পারতা, এই চার্টটা মনে রাখতে পারতা, এই যে শিখাইছিলাম, তুমি জানো যে অতিভুজ 15 কোনটা ছকে আছে? দেখো অতিভুজ 15 কোথাও আছে? শুধুমাত্র এটা বাদে 9 12 15, 9 12 15। তো অতিভুজ যেটার 15 হবে, রেশিও 15 অতিভুজের, তার মানে বাকি দুইটা বাহু তার 9 আর 12। তো এটা কিন্তু তুমি সেকেন্ডের মধ্যে ওখানে অ্যান্সার করে দিতে পারতা, তোমাকে ম্যাথ করা লাগতো না, ম্যাথ করা লাগতো না, বুঝছো? অতিভুজ 15 কোথায় আছে? 9 আর 12 রেশিওতে আছে, অতএব অ্যান্সার 9 আর 12ই হবে। তো তুমি 2 সেকেন্ডে করতে পারতা, আর অন্যান্যরা ওটা 5 মিনিটে করবে। ওকে, তো এই যে পার্থক্যটা, এই জন্য এই ছকটা আমি তোমাকে মুখস্থ করাইলাম। হ্যাঁ, ম্যাথ মুখস্থের বিষয় না, কিন্তু টেকনিকের জন্য তোমার কিছু কিছু জিনিস মুখস্থ করতে হবে যাতে দ্রুত অ্যাপ্লাই করতে পারো। এখানে দেখো ম্যাথটা কত বড় করে করতে হয়েছে, আর আমি জাস্ট এখানে কিছুই দেখবো না, আমি দেখবো অতিভুজ 15 আছে, তাইলে অতিভুজ 15 আছে, তাহলে লম্ব আর ভূমির রেশিও কোথায় কোথায় হচ্ছে? অতিভুজ 15 থাকে, লম্ব আর উচ্চতা কত হবে? তাইলে 9:12:15, এটা যদি চোখে ভাসাও যে 15 অতিভুজ, তাহলে বাকি দুইটা 9 আর 12, বাস হিসাব শেষ। সো এই টাইপের আরেকটা ম্যাথ দেখো তো। আচ্ছা, এই টাইপের না, এটা একটু অন্য টাইপের। যে এখানে আমার কি বলছে দেখো, এটা কিন্তু বিএসসিতে আসছে, 20-21 সালে আসছে বিএসসিতে। আর এর আগের ম্যাথটা, আচ্ছা এই ম্যাথটাও মেবি আসছিল কত সালে, লিখতে ভুলে গেছি। সো ত্রিভুজ এবিসি, এই যে একটা ত্রিভুজ দেওয়া। আচ্ছা, ত্রিভুজটা কি ধরনের বলছে? ত্রিভুজ এবিসি, এখানে ত্রিভুজ এর মান ওরা কত বলছে? 70 ডিগ্রি, আর বি এর মান বলছে 20 ডিগ্রি। ওকে, এখন জানো, তোমরা তো জানো যে ত্রিভুজের 3 বাহুর সমষ্টি কত? 180 ডিগ্রি, তাই না? সো আমার যদি এটা ত্রিভুজ হয়, ওদের কথা মতো আমাকে বলছে ধরো এইটা একটা কোণ, এটা একটা কোণ, ধরো এই কোণটার নাম এ, আর এই কোণটার নাম হচ্ছে বি, এই কোণ এ, এই কোণ বি। তো এইটা হচ্ছে আমাকে বলছে 20 ডিগ্রি, আর এইটা আমাকে বলছে 70 ডিগ্রি। হ্যাঁ, 70 ডিগ্রি, এটা মুখে মুখে বলতে পারতেছো যে এইদিকে 90, তাহলে 180 হইতে আর কত বাকি আছে? তাহলে এটা অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে। আর যে কোনো একটা ত্রিভুজের একটা কোণ যদি 90 ডিগ্রি হয়, সেই ত্রিভুজটাকে আমরা কি বলি? সেই ত্রিভুজটাকে আমরা বলি সমকোণী ত্রিভুজ। সেই ত্রিভুজটাকে আমরা কি বলি? সমকোণী ত্রিভুজ। সো এটাই হচ্ছে অ্যান্সার, এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আচ্ছা আমরা আমি একটু দেখি, আমি যা বুঝতেছি তোমাদের হুট করে এরকম একটা নিউজ নিয়ে হয়তো সমকোণী কুরিয়ার করো টিস্যু। ওকে, আচ্ছা ক্লাসটা শেষ করে ফেলি আমরা। আজকের ক্লাস থেকে তোমরা 3 মার্ক কমন পাবা পরীক্ষায়। হ্যাঁ, তো খুব সহজ জিনিস, এগুলো তোমরা পারো। আরেকটা দেখো, একটি সমকোণী ত্রিভুজের অতিভুজ 13 সেন্টিমিটার। আচ্ছা এটা বলো তো, অতিভুজ 13, ভূমি 5, ভূমি 5, ক্ষেত্রফল চাইছে। সো ক্ষেত্রফলের হিসাব পরে অতিভুজ 13 আছে, এরকম একটা আমাকে বলো তো যে অতিভুজ 13 কোথায় ছিল? আমি যে মুখস্থ করাইলাম, অতিভুজ 13 কোথায় ছিল বলো তো? অতিভুজ 13 কোথায় ছিল দেখি তোমরা বলতে পারো নাকি?
এটা আমি ম্যাথ করা লাগবে না, এটা ম্যাথ করলে তো করাই যায়, ম্যাথ ওই যে আগের নিয়মে যেভাবে করছি ওইভাবে আমি করতেই পারি। কারণ আমি কি করব, আমি এই যে ভূমি স্কোয়ার মানে 5 স্কোয়ার দিব, যোগ যেহেতু আমি লম্বটা জানি না ওটাকে এক্স ধরবো, ওটাকে এক্স স্কোয়ার দিব, আর এখানে অতিভুজ 13 স্কোয়ার বলছে তার মানে 13 স্কোয়ার দিয়ে দিব। এখন আমি এখানে এক্স এর মান বের করে ফেললে তাহলে তো আমি পেয়েই গেলাম একটা লম্ব, একটা ভূমি, একটা অতিভুজ। এরপরে আমার ক্ষেত্রফল বের করতে বলছে, এক্স এর মান বের করে ফেললে আমি কি করব, হাফ ইন্টু ওই এক্স এর মানটা দিয়ে দিব ইন্টু 5 দিব, তাইলে আমার বের হয়ে যাবে। সো এই প্রসেসে আমরা করতে পারি, কিন্তু আমি এই প্রসেসে করব না। তোমরা আমাকে জানাও তো, তোমরা জানো তো, হ্যাঁ তাসপিয়া লিখছে 5 12 13, রাইট রাইট। এই ব্যতিক্রম যে ছিল আমাদের, দেখো ব্যতিক্রম যে ছিল এটা দেখো তোমাদের বিএসসি তে কিন্তু আসছিল, এই ম্যাথটা আসছে। সো এই যে ব্যতিক্রমের শুরুতেই দেখো 5 12 13, এই যে ভাইয়া এই যে, সো অতিভুজ 13 আছে কোথায়, অতিভুজ 13 আছে আমার 5 12 13, তার মানে এখানে একটা হবে হচ্ছে আমার 5, একটা হবে কত ভাইয়া, একটা হবে 12। তার মানে আমি এখানে বলেই দিতে পারতেছি, তাই না, এখানে আমি এটা দেখে বলে দিতে পারতেছি যে এখানে আমার সিকোয়েন্স হচ্ছে 5:12:13। সো 13 আমার দিয়ে দিছে, 5ও দিয়ে দিছে, বলছে আরেকটা কি হবে বা ক্ষেত্রফল জানতে চাইছে, তো আরেকটা তো ভাইয়া 12 হবে শিওর। তাহলে ক্ষেত্রফল কত হবে, ক্ষেত্রফল হাফ ইন্টু 5 ইন্টু কত 12। তো অ্যান্সার 12 বের করে ফেলছো, উত্তরে দেখতেছে যে অপশনে 12 আছে, 12 দাগাই দিছো, তাইলে কিন্তু হবে না। তোমার এখানে জানতে চাইছে কি ক্ষেত্রফল। সো ক্ষেত্রফল মানে কি হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এখন তুমি এই 2 দিয়ে এই 12কে কাটো, 6 5 6 30, এই 30 হচ্ছে আমার অ্যান্সার। 30 কয় সেকেন্ড লাগলো, খুব কয়েক সেকেন্ডে আমরা করে ফেলতে পারবো। সো এটা বিএসসি 20-21 সালে কিন্তু আসছিল, দেখো 20-21 সালে এই কোশ্চেনগুলো আসছে। সো আমি কেন তোমাদেরকে ওগুলা মুখস্থ করাইছি, আশা করি এখন তোমরা বুঝতেছো যে ভাইয়া কেন মুখস্থ করতে বললো। সো এবার আরেকটা দেখি তো। আচ্ছা এইটা তোমরা আমাকে একটু বলো তো, একটা ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, এটাও কিন্তু বিএসসি 23-24 সালে আসছিল। এখানে ভূমির দৈর্ঘ্য দিয়ে দিছে 9 মিটার, ভূমির দৈর্ঘ্য 9 মিটার, উচ্চতা 6 মিটার, ক্ষেত্রফল কত। সো এটা তোমরা ইজিলি করতে পারবা। 9 আর 6 কত, 9 6 করলে কত হয়, 9 6 কত 54 না, হ্যাঁ 9 6 54, তো 54 অর্ধেক মানে হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা না, তাহলে 9 ইন্টু 6। সো এটা কেটে দাও, এখানে 3, তাহলে কত হয় 54 অর্ধেক 3 নং 27, এই যে 27 হচ্ছে আমার অ্যান্সার, 27 হচ্ছে আমার অ্যান্সার। সো এগুলো খুব ছোট বাচ্চার জিনিস, তো ম্যাথগুলো এইভাবেই দেয় তোমাদের, ম্যাথে এইভাবেই ম্যাথগুলো আসে। সো তোমরা একটু ক্যালকুলেশনটা মাথায় রাখলেই কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ম্যাথ করতে পারবা। এবার দেখো অতিভুজ 5 সেন্টিমিটার, এক বাহু 4 সেন্টিমিটার, হ্যাঁ অতিভুজ, আচ্ছা এটা অভুজ না, আরেক বাহু হবে, আরেক বাহু কত, এক বাহু, এটা আরেক হবে, ভুল লেখা হয়েছে, আরেক বাহু কত। সো এটা তুমি বুঝতেই পারতেছো যে আমার 4 স্কোয়ার যোগ আরেকটা বাহু যদি আমি এক্স ধরি, তো আরেকটা এক্স স্কোয়ার, আর এই পাশে হচ্ছে 5 স্কোয়ার, তার মানে এই পাশে আমার কত টোটাল হবে 25, এই পাশে আমার হয়েছে কত 16, তাই না। তাহলে এখানে কত যোগ করলে, এখানে কত যোগ করলে 25 হবে, 16-র সাথে 9 যোগ করলে 25 হবে। তার মানে এক্স স্কোয়ারের মান কত ভাইয়া, এক্স স্কোয়ারের মান হচ্ছে 9, তাহলে এক্স এর মান কত ভাইয়া √9 সমান সমান কত ভাইয়া 3, তাহলে 3। তাহলে আমার এখানে সিকোয়েন্সটা কি, এই যে এইভাবে আমরা করতে পারি, কিন্তু আমি এই সিকোয়েন্সে না গিয়ে, আমি যদি হচ্ছে এই সিকোয়েন্সে না যাই, তাহলে আমার মনে আছে না 3:4:5, মনে নাই প্রথম রেশিওটাই তো কোনোটার যদি অতিভুজ 5 হয়, এরকম কোন রেশিও আছে যে অতিভুজ 5, তাহলে বাকি দুইটা বাহু, একটা হবে 3 একটা 4, তাহলে এখানে আমি সরাসরি তো বলে দিতে পারি যে অতিভুজ যেহেতু 5 বলছে, আরেকটা বাহু 4 বলছে, তাহলে আরেকটা কি হবে 3ই হবে, এটাই অ্যান্সার। সো দেখো তো কোনটা সহজ মনে হচ্ছে। দেখো তুমি জাস্ট ওই রেশিওটা মনে রাখলে তুমি ধাপ ধুপ কিন্তু অ্যান্সার করে দিতে পারো, আর এইভাবে আমাকে একটু ভেঙে ভেঙে করতে হলো। সো তোমরা যার যেভাবে ভালো লাগে, বাট আমার মনে হয় ঠিক আছে মেইন প্রসেসটাও তোমরা জেনে রাখো, বাট যেগুলো মিলে যাবে ওই থেকে রেশিওর সাথে মিলে যাবে, সেগুলো আমার মনে হয় তুমি ওই রেশিও থেকে ধাপ ধুপ করে ফেললেই ভালো হবে। ওকে, ভালো হবে। আচ্ছা আমরা আরেকটু যাই। আচ্ছা একটা সমকোণী ত্রিভুজের অতিভুজ ছাড়া দুইটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 0.1 আর 0.2 মিটার, ক্ষেত্রফল কত। এই ম্যাথটা তোমরা করবা, করো তো এই ম্যাথটা তোমরা করবা, আমাকে করে দেখি কে সবার আগে বলতে পারে, কে সবার আগে করতে পারে। এটা আমি দেখতেছি, এখানে দেখতেছি রিমু আক্তার, জি ভাইয়া বলছে, হাসনা মিম, আচ্ছা ক্লিয়ার বলছে, অ্যাঞ্জেল সোনিকা আছে। ওকে এই ম্যাথটা আমাকে একটু করে বলো তো, অ্যান্সার কত, কে সবার আগে বলতে পারে।
দেখো তোমরা এই যে মানে একটু কিছু হইলে এই যে হাইপ উঠে যায় বা একদম হতাশ হয়ে যাও কি হবে না হবে। আজকে হচ্ছে ডিসেম্বরের 17 তারিখ। ডিসেম্বরের কত তারিখ ভাইয়া? 17 তারিখ। তোমাদের এক্সামের যেটা শুনলাম আমি তারপরে শিওর হব যে জানুয়ারির 30 তারিখ। জানুয়ারির 30 তারিখ, হ্যাঁ। সো আমি কিন্তু ভিডিওতে বারবার বলতেছিলাম যে যে কোনো এক্সাম নিতে হলে অ্যাটলিস্ট 1 থেকে 1.5 মাস একটা মিনিমাম টাইম থাকে। সো 45 দিন আগে জানাইতে হবে। তো ওনারা মনে হয় একদম বরাবর 45 দিনের কাছাকাছি একটা ইয়া দিছে আর কি, হ্যাঁ। সো এরকম যদি হয়েও থাকে, তোমাদের হাতে এখনো 40+ ডেজ, ডিসেম্বরের কিন্তু 31 মাস, তাহলে এখানে এখনো তোমরা প্রায় 14 দিন পাচ্ছ, আর ওইদিকে পুরা 29 দিন পাচ্ছ ধরো, হ্যাঁ। এখন প্রতিটা দিন হিসাব কাউন্ট করতে হবে, এখন প্রতিটা ঘন্টা অনুযায়ী পড়াশোনা করতে হবে, দিন কাউন্ট করলে হবে না। সো 14 দিন আর 29 দিন, তার মানে মোটামুটি তুমি 43 দিন পাচ্ছ। আমি 43 দিন থেকে বাদ দিলাম, তোমার হাতে সময় আছে ধরো 40+ ডেজ। এই 40+ ডেজ এখন তোমাকে অমানুষ হইতে হবে ভাইয়া। অমানুষ হওয়া বুঝো? মানুষজন যাতে তোমাকে পাগল বলে, তোমার ফ্যামিলি মেম্বাররা যাতে বলে যে তুই এবার একটু থাম, তোর চান্স পাওয়া লাগবে না, আমরা তোর উপরে খুশি হয়ে গেছি, আর পরিশ্রম করিস না। যেদিন তোমার বাবা মার কাছে এই কথাটা তুমি শুনতে পাবা যে তোমাকে বলতেছে যে আর পরিশ্রম করিস না, সেদিন বুঝবা যে তুমি বড় কিছু হতে যাচ্ছ। মাস্ট, অবশ্যই যেদিন এই কথাটা শুনবা সেদিন বুঝবা যে তুমি ট্র্যাকে আসো। তোমাকে মানুষ পাগল ভাববে, এরকম পর্যায়ে চলে যাও, পাগল যাতে ভাবে, তুমি কোনো কিছু ভাবা লাগবে না। মানে তোমার দুনিয়ায় এখন আগামী 40 দিন 40 দিনের কতটা ঘন্টা মিনিট ধরে কাজে লাগানো যায় সেটাতে তোমার ফোকাস করতে হবে। তুমি যদি সবার মতো স্বাভাবিক জীবনযাপন করো, তোমার রেজাল্টও হবে সবার মতো স্বাভাবিক। 1 লক্ষ শিক্ষার্থীর মধ্যে 1 লক্ষেরও বেশি শিক্ষার্থী পরীক্ষা দেয়, তার মধ্যে 6000 জন হচ্ছে তোমরা সরকারি নার্সিং কলেজে পড়ার কি পাবা, সুযোগ পাবা। বাকি 94,000 শিক্ষার্থী কিন্তু কি, তার মধ্যে কিছু থাকে যে চান্স পাওয়ার যোগ্য ছিল, হয়তো হয় নাই। আমি ধরলাম বাকি প্রায় 80,000 শিক্ষার্থী, এরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী। মন চাইলো একটু পড়লাম, সবাই পড়তেছে একটু পড়ি, ওরা পড়া থামাইছে আমিও পড়া থামাই দিলাম। এই টাইপের শিক্ষার্থীরা আসলে সাধারণ কাতারই থাকে, এরা আর অসাধারণ হয়ে উঠতে পারে না। বাট যারা সফল হয় তারা অসাধারণ কোনো কিছু করেই সফল হয়। সাধারণদের মতো তুমি কিছু করলে তুমি সাধারণদের কাতারেই থাকবা। সো তোমাকে এখন বিগ ফিশ হইতে হবে, যে তুমি একটা বিগ ফিশ। তুমি কিচ্ছু বুঝো না, তোমার হাতে 40 ডেজ আছে, আমার এই জায়গায় পৌঁছাইতে হবে, এই জন্য আমার যা করা লাগে আমাকে করতে হবে। সিম্পল একটা প্রোগ্রাম মাথায় সেট করে দাও। হাইপ তোলার তো কিছু নাই, হতাশ হয়ে যাওয়ার কিছু নাই। আমি একদম হতাশ হয়ে গেলাম, আমার কি হবে না হবে, তুমি সময় নষ্ট করতেছ। শয়তানে ধরছে তোমারে, বুঝছো? শয়তানে ধরছে। যে কোনো সিচুয়েশনে সেটাকে ফেস করা, এটা হচ্ছে সবচেয়ে বড় শক্তি একজন মানুষের। সো তোমাদের এখন এই শক্তিটা দরকার, খুব বেশি দরকার। সো এই যে 40 ডেজ, তুমি যদি সাধারণ পাবলিক হও তাহলে এইটাতে তুমি কি করবা জানো? তোমার মনে হবে যে তুমি 8-10 ঘন্টা পড়তেছো, কিন্তু দেখা যাবে তুমি রিলস মিস চালায় তোমার, বা যে কোনো ভাবে হোক তোমার পড়াশোনার আউটপুট নাই, তুমি সর্বোচ্চ দেখবা 4 থেকে 5 ঘন্টা হয়তো পড়তে পারছো, যেহেতু চারপাশে একটা পড়ার ঝোঁক উঠছে। আর মোবাইলে হয়তো বেশি সময় কাটাবা, ভাববা যে মোবাইলে একটু দেখি, এই সেই, পরে আবার রিলস মিসে ঢুকে যাবা। সো 4-5 ঘন্টা এরা পড়বে। কিন্তু যারা অমানুষ হবে, অমানুষ, ওরা কোনো ঘন্টা ধরে এখন আর পড়বে না। ওরা কি করবে জানো? ওরা এখন পড়াশোনা করবে যে আমি যতক্ষণ জাগ্রত থাকতে পারি, আমার শরীর যতক্ষণ আমাকে শক্তি দেয়। আমার বাবা মা তো আমার বেলায় পরিশ্রম কত করতেছে এটা মেপে করে না। মেপে করে? কখনো বুঝতে দেয়? কখনো তো বুঝতে দেয় না যে আমার আজকে ঘামটা একটু বেশি ঝরে গেল, আমার আজকে পরিশ্রমটা একটু বেশি ঝরে গেল। কখনো কি বুঝতে পারো এটা? বুঝতে দেয়? বুঝতে দেয় না। সো তোমাকে সেটা করতে হবে এখন। তোমার পরিশ্রমের এখন কোনো লিমিট থাকবে না। যতক্ষণ তুমি জেগে থাকতে পারো, মনের শক্তি দিয়ে তোমাকে কাজ করতে হবে। শরীর ক্লান্ত হোক, সমস্যা নেই,
তোমার মনটাকে শক্ত রাখতে হবে, মন ক্লান্ত হওয়া যাবে না। মনটাকে এই যে 40 দিন পর্যন্ত বাঁচায় রাখতে হবে, 40 দিন, আগামী 40 দিন বাঁচায় রাখতে হবে। সো এই জায়গাটাতে তোমার এখন কি ইনফিনিটি, ইনফিনিটি। তুমি পড়াশোনা আমাকে যদি এখন বলো যে ভাইয়া কত ঘন্টা পড়াশোনা করা উচিত আমার অমানুষ হইতে, অসাধারণ হইতে, ইনফিনিটি। যতক্ষণ জাগে থাকবা পড়াশোনার উপরে থাকবা, মাথায় এটা সেট আপ দাও। যতক্ষণ শক্তি চলে আমি পড়াশোনার উপরে থাকবো। যদি এটা করতে পারো তাহলে আগামী এই যে 40টা দিন পরে, আগামী 40টা দিন পরে তুমি লাইফের এমন কিছু মোমেন্টের সাক্ষী হতে যাচ্ছ, এমন কিছু, মানে এটা আসলে তুমি কখনো টাকা পয়সা দিয়ে অর্জন করতে পারবে না ভাইয়া, কখনো পারবা না। লাইফে কিছু এমন কিছু মোমেন্ট থাকে আসলে যে মানে এটা আমি দেখছি। আমি যখন ক্লাস মানে আমাদের ওখানে তো বয়েজ হাই স্কুল, জিলা স্কুলে পড়ছিলাম, ওইটা হচ্ছে যে পুরা ডিস্ট্রিক্ট থেকে 50 জন শিক্ষার্থী পড়ার চান্স পাইতো। তো ওইটা ঘিরে একটা ছোটবেলায় একটা রেসের মধ্যে ছিলাম, মানে মান সম্মানের ব্যাপার, আবার হচ্ছে সবাই এতগুলা বাচ্চা পরীক্ষা দেয়, সবাই আমরা প্রস্তুতি নিই। তো ওই দিন পরীক্ষা হয়, রাতে আবার রেজাল্ট দেয়, অনেক বাচ্চা মানে হয় না, বাবা মারা সারা রাত ধরে জেগে থাকে। তো এই যে আমি ওই সময়ের ব্যাপারটা আমার জাস্ট এটা মনে আছে যে আমার যেদিন চান্স হইলো, আমি ক্লাস 6-এ গিয়ে আমার চান্স হয়েছে, ক্লাস 3-তে হয় নাই। হ্যাঁ, তো ক্লাস 3-তে আমি দেখছি যে আমার ঘুম হচ্ছে না, আমি কিন্তু লেপের নিচে আমি হচ্ছে শুয়ে আছি, আর রাতের বেলায় রেজাল্ট দেয় 12টা 1টা বা 2টা পর্যন্ত। তো আমি জানি আজকে আমার রেজাল্ট হবে, তো আমি এমনভাবে আছি যে আমি তো জানি না কি হবে। তো 3-তে থাকতে দেখলাম যে আমার আব্বা মেবি গেছলো রেজাল্ট আনতে। তো পরে আব্বা হচ্ছে অনেক রাত করে ব্যাক আসছে, মানে একটু কষ্ট নিয়েই ব্যাক আসছে, কোনো বাসায় সারা শব্দ নাই, আসলো কিন্তু আমাকে বুঝতে দিতে চায় না, আমার মাথা টাথা নেড়ে দিল, ঘুমাইতে বললো। তো আমি ভান করে আসি ঘুমেরই, উঠতেছি না, কারণ চান্স তো হয় নাই। সো উঠেই বা কি করব। তো খুব খারাপ লাগতেছিল। ইভেন আমার একটা ক্লোজ ফ্রেন্ড, ওর আবার চান্স হয়ে গেছে। তো সকালবেলায় দেখি, তখন হচ্ছে ছোটবেলায় তো তো তখন ভিডিও গেম পাওয়া যাইতো। তো আমার যে ফ্রেন্ডটার চান্স হয়েছে, ওর বাবা মা সকালে ওর জন্য একটা ভিডিও গেম, ওই যে সাপটা পাশে, মানে এটা আলাদা একটা, এটা কি বলে, ওইটা নিয়ে ও খেলাধুলা করতেছে। আর আমার মনে হয়েছে যে পৃথিবীর সকল ব্যর্থতা আমার কাঁধে ওই দিন, আমি বের হইতে পারতেছি না। আমি কিন্তু ক্লাস 3-তে পড়ি, বুঝো, আমি বের হইতে পারতেছি না, লজ্জা, আশেপাশের আন্টি কি বলবে না বলবে, এটা 3 থেকে ফেস করছি। তো ক্লাস 6-এ যখন আবার এক্সাম দিলাম, ওই মুহূর্তটা আমার মনে আছে। আমার মনে হইতে পারে লাইফের আসলে যেই মুহূর্তটা তোমার সবচেয়ে বেশি ভারী, তোমার সবচেয়ে বেশি আনন্দ দেয়, সেটাই তোমার জীবনে সফলতা ভাবতে হবে, হোক সেটা ছোট। কিন্তু আমি ক্লাস 6-এ যখন চান্স পাই, আমার অ্যাডমিশনও যখন ধরো ভার্সিটি বা অন্যান্য জায়গায় চান্স পাই, তখনও তো বাবা মারা খুশি হয়, কিন্তু ওই খুশিটার মতো না। আমি 6-এ যে আনন্দটা বাবা মা মানে আমার পরিবারের মধ্যে দেখছিলাম, যে আমি সেদিনও ঠিক রাতে ওইভাবেই টেনশনের মধ্যে আছি, ঘুম আসছে না, কিন্তু আমি বুঝাচ্ছি ঘুমের মধ্যে, কারণ আমি জানি না কি হবে। ঠিক রাত 1:35 এরকম একটা টাইম, একটা ফোন কল আসলো। আর তখন তো সবাই ফোনের মধ্যেই খোঁজ খবর নেই কি হইলো না হইলো। তো আমার আম্মা জেগে আছে, আমার মনে আছে আম্মা হচ্ছে তোমার, আচ্ছা সরি, মানে আমার আম্মা জায়নামাজে ছিল, আর আমি হচ্ছে শীতকাল উত্তরবঙ্গ, তো আমি লেপের নিচে। তা আম্মা ওই দিন উঠে নাই, জায়নামাজের মধ্যেই আছে। মানে বাবা মাদের টেনশনটাও ভাবো। তো এটা স্বাভাবিকভাবে আমার উপরে একটা প্রেশার। একটা ফোন কল আসলো, আমি যেই স্যারের কাছে হচ্ছে কোচিং করতাম, তো সবাই কোচিং টোচিং করে বিভিন্নভাবে, অনেক কিছু করে। তো যখন ফোন কলটা আসলো, আমার তো হচ্ছে আমার হার্টবিট হচ্ছে মানে সর্বোচ্চ পর্যায়ে, কারণ আমি দেখতেছি আমার মা জায়নামাজে বসে আছে। তো এই সময় যদি একটা মানে এরকম কিছু নিউজ আসে, যে আমার খারাপ কিছু নিউজ আসে, এটা আসলে আমি নিতে পারতাম না, যে একটা মানুষ সেই রাত থেকে এই পর্যন্ত কান্নাকাটি করতেছে, নামাজ কালাম পড়তেছে আমার জন্য।
আর আমি তাকে কিছুই দিতে পারবো না। তো ফোন কলটা আসার পরে আমার স্যার উনি জাস্ট বলে যে ভাবি আপনার ছেলের তো হয়ে গেছে, এততম হয়ে গেছে। ওই সময় জাস্ট মানে আমি ওইটা আমার মনে পড়লে এখনও আমি হচ্ছে ইমোশনাল হয়ে যাই, কারণ ওইটা আমার লাইফের একটা বড় আনন্দের মুহূর্ত আমার পরিবারের। ওকে, মানে এমন আনন্দ, এটা আমার সাকসেস মনে হয়। মানে এটা এটা সবার কাছে স্বাভাবিক মনে হতে পারে, কিন্তু আমার পরিবারের সবচেয়ে আনন্দের দিন আমি সেদিন দেখছিলাম যে আমার আম্মা জায়নামাজ থেকে আলহামদুলিল্লাহ বলে এমন কি বলবো লাফায় আসে আমাকে জড়ায় ধরছিল। তো আমিও কান্নাকাটি করতেছিলাম, কিন্তু এই কান্নাটা বুঝছো, এই কান্নাটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষের লাইফে একদিনের জন্য হলেও পাওয়া উচিত। এবং এর পরের মোমেন্টগুলো জাস্ট আমার বাবা, মানে আমি দেখতেছি বাসায় একটা মনে হচ্ছে উৎসব তৈরি হয়েছে, এবং যেই উৎসবের কারণ হচ্ছে আমি। সো আমি চাই তোমাদের বাসায় এই 40 দিন পরে এমন একটা উৎসব তুমি গিফট করো তোমার বাবা মাকে। কিছু তো দিতে পারি না আমরা বাবা মাকে, এই 40 দিন পরে তুমি একটা মোমেন্ট গিফট করো, উৎসব গিফট করো। এবং এই উৎসবের কারণ হচ্ছে তুমি। এটা হচ্ছে সবচেয়ে প্রাউড ব্যাপার যে পরিবারের সবাই হাসতেছে, পরিবারের সবাই এত আনন্দ, মানে এত কিছু করতেছে, মানে ওই দিন কোনো লিমিট নাই, যা ইচ্ছা সবাই যা কিছু করতেছে, হাসাহাসি করছে। এবং এটার ওই দিনটা তোমার জন্য হয়েছে। তো তুমি তখন তোমার বাবা মাকে একটু দূর থেকেও যদি দেখো, আসলে এটা আমি তোমাকে এক্সপ্রেস করতে পারবো না, সেই ওয়ার্ডগুলো আমার মধ্যে নাই। বাট আমি চাই, এজন্য আমি চাই যে তোমরা এই টাইপের একটা ফিলিংস, প্লিজ এই টাইপের একটা ফিলিংস লাইফে অ্যাচিভ করো। এটা নাও, 40টা দিনের ব্যাপার তো, খুব বেশি কিছু না। ওকে, সো আমার সরি ফর ইন্টারাপ্ট, আমি একটু আমার কথা বললাম। সো আন্টি হয়তো ভাববে এই ছেলেটা আসলেই গল্পই করে বেশি। যাই হোক, মনে পড়লো। তো আমি চাই আমাদের স্টুডেন্টগুলা ঠিক অমানুষ হয়ে যাক, ইনফিনিটি হয়ে যাক, এবং আমার স্টুডেন্টগুলোর বাসায় এই উৎসবটা চাক, বাসায় এই উৎসবটা তৈরি হোক। ওকে, আচ্ছা, ওকে, আমরা তাহলে একটু ম্যাথটা করার ট্রাই করি, কি বলো বলো? আমরা তো ম্যাথ থেকে, পড়াশোনা থেকে একটু সরে আসছি। সো আশা করি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাইতে যাচ্ছি। সো কি করতে হবে, ইউ শুড নো। আচ্ছা, এটা 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 কি করতে পারছো তোমরা? এটা কিন্তু খুব সহজ জিনিস। দেখো, আমার দুইটা বাহুর দৈর্ঘ্য এত থেকে এত মিটার আমার দিয়ে দিছে, ক্ষেত্রফল কত চাইছে। তো ক্ষেত্রফলের জন্য কি আমার অতিভুজ দরকার আছে? এখানে অতিভুজ ছাড়া যে বলছে, এটা ফাও একটা ওয়ার্ড দিছে যাতে ভরকে যায় মানুষজন। আমার ক্ষেত্রফলের জন্য দরকার হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এটা হচ্ছে আমার ভূমি, এটা উচ্চতা, তাই না? হাফ ইন্টু 0.1 ইন্টু 0.2। এখন হাফ মানে কত ভাইয়া? হাফ মানে হচ্ছে 0.5, এটা আমরা জানি, ইন্টু। তাহলে এই যে তোমাদেরকে যে গুণ, দশমিকের গুণ আর ভাগ করাইলাম, কি শিখাইছিলাম? যে শুরুতেই আমার দশমিক ভুলে যাইতে হবে। তাহলে এখানে 1 আছে, এখানে 2 আছে, 1 আর 2 গুণ করলে কত হয়? 2 হয়। তাহলে 2 দিয়ে দিলাম। এবার দশমিকের পরে কয়টা সংখ্যা আছে ভাইয়া? এই যে এখানে একটা আছে, এখানে একটা আছে, 2টা। তাহলে ডান পাশ থেকে 2 ঘর সামনে দশমিক দিতে হবে। তা আমার 2 তো শুধু বের হয়েছে, তাহলে আরেকটা কি করতে হবে? আরেকটা শূন্য বসাইতে হবে, এরপরে একটা দশমিক দিতে হবে, তারপর সামনে একটা শূন্য। সো এটা হচ্ছে এটার গুণফলের মান। এখন 0.5 আর 0.02 এটার যদি আমি গুণ করি, তাহলে কি হবে? আবার সেম জিনিস, এখানে 5 ধরবো, এখানে 2 ধরবো, তাহলে কত বাইর হলো? 10 বের হলো। তাহলে এখন কত ঘর আমি সামনে দশমিক বসাবো? এখানে 1 ঘর আর এখানে 2 ঘর, তাহলে 1 2, সামনে আরেকটা শূন্য দিব, এরপরে দশমিক দিব, এরপর শূন্য দিব। এইটা হচ্ছে আমার কি ভাইয়া? এটাই হচ্ছে আমার এই ক্ষেত্রফল, এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। ওকে, এটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। ওকে, ওকে, হ্যাঁ, যারা পারছো ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে, একটি বাড়ি 40 ফুট উঁচু। আচ্ছা, ময়ের তলদেশে বাড়ির দেয়াল থেকে, দেখো এই কোশ্চেনটা পড়তে বা বুঝতে অনেকের দেখা যাবে যে মোটামুটি
40 সেকেন্ড চলেই যাবে। হ্যাঁ, আমরা একটু জাস্ট পড়ার ট্রাই করি। একটা বাড়ি 40 ফুট উঁচু, তার মানে বাড়িটা মোটামুটি 40 ফুট উঁচু। হ্যাঁ, মইয়ের তলদেশে বাড়ির দেয়াল থেকে 9 ফুট দূরে রাখা আছে। এই বাড়ির এই যে 40 ফুট উঁচু, এটা ধরো বিল্ডিং, এই যে দেয়ালটা, ঠিক আছে? তো এই দেয়ালে আমি উঠতে চাই, ছাদে উঠতে চাই। তো এখানে একটা মই দেওয়া হয়েছে। কি দেওয়া হয়েছে? মই। এটা হচ্ছে আমার কি মই একটা। হ্যাঁ, এই মইটাকে কি বলা হয়েছে আমার? এই মইটা কি বলা হয়েছে? বাড়ির ছাদ ছুঁয়ে আছে, এই যে ছাদ ছুঁয়ে আছে মইটা। হ্যাঁ, এখন মইটাকে দেয়াল থেকে কত ফুট দূরে রাখা হয়েছে? এই যে এটা যে বাড়ির দেয়াল, এই দেয়াল থেকে মইটাকে কত ফুট দূরে রাখা হয়েছে ভাইয়া বলো তো? এই যে দেয়াল থেকে এই যে মইয়ের যে দূরত্ব, এই দূরত্বটা বলছে আমার 9 কত 9, আচ্ছা 9 ফুট আর কি, আমি 9 দিলাম। হ্যাঁ, আচ্ছা, আর উচ্চতা কত ভাইয়া? 40 ধরলাম। এখন আমাকে বলছে মইটি কত ফুট লম্বা। হ্যাঁ, এই যে মইটা, এই মইয়ের ডিস্টেন্সটা আমার কাছে জানতে চাইছে যে মইটা আসলে কি। তো এটা আমরা দেখতেই পাচ্ছি, এটা একটা সমকোণী ত্রিভুজ। সো আমার কাছে মেইনলি অতিভুজটা জানতে চাইছে। কি জানতে চাইছে ভাইয়া? অতিভুজ জানতে চাইছে। অতিভুজ ইকুয়াল টু হোয়াট? আমাকে ওরা কি দিছে? ভূমি দিছে। এই যে ভূমি দিছে আর লম্ব দিছে। তাহলে আমরা কি জানি যে ভূমি স্কোয়ার যোগ লম্ব স্কোয়ার সমান সমান কি? অতিভুজ স্কোয়ার। অতি স্কোয়ার লিখলাম আর কি, অতিভুজ মানে অতি লিখলাম। এখন এটার মান আর এটার মান যোগ করে যেটা পাবা, ওইটাকে যদি বর্গমূল করো তাহলে তুমি অতিভুজের মান পাই যাবা। কারণ অতিভুজ স্কোয়ারের মান পাবা, তার মানে বর্গ করতে হবে, সরি বর্গমূল করতে হবে, তাহলে শুধু অতিভুজের মানটা পাবা। সো এই নিয়মটা তোমরা জানো। কিন্তু এই ম্যাথটা কিন্তু আমরা এই নিয়ম বাদে সরাসরি মুখস্থ যে একটা শিখাইলাম না, সেটা দিয়ে করে ফেলতে পারো। দেখো এখানে আমার 9 আছে, 40 আছে, তাহলে অতিভুজ কত হবে? 9 40, এরপরে একটা 41, মনে আছে? 9 40 41 মনে আছে কি? দেখো তো মনে আছে কি না, দেখাই একটু। 9 40 41, তাই না? এই দেখো 9 40 41 ব্যতিক্রমের মধ্যে কিন্তু এটা ছিল। সো আমার এই দুইটা মান দিছে, পরেরটা কি আমার যোগ বিয়োগ করতেও তো সময় লাগবে। 9 স্কোয়ার সমান কত, 40 স্কোয়ার সমান কত, এরপরে দুইটার যোগফল কত, তারপর ওইটার বর্গমূল করলে কত হয়, এটার আমার একটা সময় লাগবে না? সো এই সময়টা আমার বেঁচে যাবে যদি আমি ওই ছকটা মুখস্থ রাখতে পারি। তাহলে আমার এই যে এটা যোগ বিয়োগ করতেও তো আমার সময় লাগবে। 9 স্কোয়ার 40 স্কোয়ার দুইটার যোগ করে আবার বর্গ, একটা সময় লাগবে। কিন্তু আমি জাস্ট এটা মনে রাখলে যে এটা দেওয়া আছে, এটা দেওয়া আছে, তাহলে আরেকটার মান চাইছে, ওটা কি হবে? ওটা 41 হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারতেছো যে আমি কেন তোমাদেরকে তখন ছকটা পড়াইছি। ওকে, আচ্ছা, হ্যাঁ রাইট, তাসপিয়া বলছে 9 40 41। ওকে, আচ্ছা, রাজ না বলছে 9 40 41। ওকে, আচ্ছা, সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল ও বাহু নির্ণয়। আচ্ছা, সরি, এটা হচ্ছে আমাদের আগের হেডলাইন, সরি এটা। আচ্ছা, সমকোণ, এবার আমরা কোণ সম্পর্কে যাব। এটার হেডলাইন হবে আমাদের কি? এবার আমরা কোণে যাব। ত্রিভুজ নিয়ে মোটামুটি যা পড়াইছি, সমকোণী ত্রিভুজ নিয়ে মেইনলি তোমাদের কোশ্চিন সমকোণী ত্রিভুজ থেকেই বেশি আসে, এই জন্য আমার কোশ্চিনগুলো সমকোণী ত্রিভুজ রিলেটেড ছিল। আশা করি সমকোণী ত্রিভুজ থেকেই প্রশ্ন আসবে। এর বাইরেও যদি সমদ্বিবাহু থেকে দিয়ে দেয়, তাহলে যে সূত্রটা পড়াইছি ওইটা অ্যাপ্লাই করে দিবা, কাজ শেষ। হ্যাঁ, বা সমবাহু থেকে দিলেও যে সূত্র পড়াইছি √3/4 আর a স্কোয়ার বসায় দিলে মান চলে আসবে। তো সমকোণী ত্রিভুজ থেকে বিভিন্নভাবে কোশ্চিন করা যায়, এই জন্য ওখান থেকে কোশ্চিন বেশি দেয়। এবার আমরা একটু কোণ সম্পর্কে একটু ধারণা নেই। সো কোণের ব্যাপারে যদি আসি, সমকোণ এটা তোমরা জানো যে 90 ডিগ্রি কোণটাকে সমকোণ বলে। আর সূক্ষ্ম কোণ কোনটা? যে কোণটার মান 90 ডিগ্রির থেকে ছোট, 90 ডিগ্রি থেকে ছোট সেটা সূক্ষ্ম কোণ। আর যেই কোণটার মান 90 ডিগ্রির থেকে বড় সেটা হচ্ছে আমার স্থূল কোণ। এটা আমরা সবাই জানি, এগুলো আমরা সবাই জানি। সরল কোণ কোনটা ভাইয়া? সরল কোণ হচ্ছে 180 ডিগ্রি কোণটা, 180 ডিগ্রি কোণটাকে বলা হয় সরল কোণ। হ্যাঁ, পূরক কোণ কোনটা? পূরক কোণ কোনটা? ধরো এ হচ্ছে একটা কোণ, বি হচ্ছে একটা কোণ, এই দুইটা কোণের যোগফল 90 ডিগ্রি, মানে সমকোণ কোনোভাবে, মানে দুইটা মিলে যোগফল 90 হয়। সেটা তো বিভিন্ন ভাবে হইতে পারে, একটা 20 একটা 70 হইতে পারে, একটা 60 একটা 30 হইতে পারে। কিন্তু দুইটা কোণের যোগফল যদি 90 ডিগ্রি হয়, তাহলে এখানে এই দুইটা কোণ হচ্ছে একে অপরের পূরক কোণ। মানে দুইজনে মিলে একটা গন্তব্য বা একটা জিনিস ফিক্সড করতে পারতেছে যে আমরা সমকোণ হইতে পারতেছি, এরকম। তো এই জন্য বলা হয় পূরক কোণ, একে অন্যের পরিপূরক, দুইজনে মিলে 90 ডিগ্রি হইতে পারে, এটা হচ্ছে পূরক কোণ। আচ্ছা, এগুলো তোমরা জানো।
একটি ত্রিভুজের দুইটি অন্তস্থ কোণ যথাক্রমে, আচ্ছা অন্তস্থ কোণের ব্যাপারটা একটু বুঝাই, অন্তস্থ কোণের ব্যাপারটা বুঝাই। ধরো ত্রিভুজ বা চতুর্ভুজ বা বহুভুজ, ধরো আমি একটা এখানে সামান্তরিক আঁকলাম, এই যে সামান্তরিক আঁকলাম, হ্যাঁ ধরো এটা সামান্তরিক আঁকলাম, যদিও রম্বসের মতো হয়ে গেছে। আচ্ছা সামান্তরিক ধরো আঁকলাম, এখন সামান্তরিকের এই যে বাহুগুলা, এই বাহুগুলা যদি আমি হচ্ছে একটু বর্ধিত করে দিই, ক্রস যেখানে যেখানে করছে, বা যে কোনো ত্রিভুজ বা চতুর্ভুজ বহুভুজের বাহুগুলা একে অপরের সাথে, এই যে একে অপরকে ছেদ করছে না, দেখো তো ছেদ করছে না, দেখো তো ছেদ করার ফলে এই যে ত্রিভুজ চতুর্ভুজ বা বহুভুজের ভিতরের দিকে যে কোণগুলা তৈরি করে, এই যে ভিতরের দিকে যে কোণগুলা তৈরি করে, এই কোণগুলার, এই যে ভিতরের দিকে কোণ, এই কোণগুলার নাম হচ্ছে অন্তস্থ কোণ। অন্তস্থ কি, যেহেতু ভিতরের কোণ, এটা অন্তস্থ কোণ। আবার এরা ছেদ করার ফলে বাইরের দিকে কিছু কোণ তৈরি হয়েছে না, দেখো তো এই যে এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এটা কোণ, এই যে বাইরের দিকে কোণ তৈরি হয়েছে, এই বাইরের কোণটাকে আমরা বলতেছি বহিস্থ কোণ, তাই না? এটা তোমরা সবাই জানো। আসলে বিশেষ করে যারা কমার্সের বা আর্টসের আছো তাদের জন্য আমি একটু বেসিকটা বোঝানোর জন্য বুঝাই দিচ্ছি। তো এটা হচ্ছে বহিস্থ কোণ। আবার এই যে দুইটা সরল রেখা, এটা একটা সরল রেখা না, সোজাভাবে গেছে, এটা একটা সরল রেখা না, এই দুইটা সরল রেখা যখন একে অপরকে ছেদ করে, এদের মধ্যে যে কোণগুলা তৈরি হয় বিপরীতমুখী, যে এটা একটা কোণ তৈরি হয়েছে, এটা একটা কোণ তৈরি হয়েছে, বা এটা একটা কোণ তৈরি হয়েছে, এটা একটা কোণ তৈরি হয়েছে, তো এই কোণ আর এই কোণ এরা হচ্ছে একে অপরের কি কোণ বলতো? এই কোণ আর এই কোণ এরা একে অপরের কি কোণ বলতো? বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ, বিপ্রতীক কোণ, ঠিক আছে? এই কোণটার মান যা হবে ওই কোণটার মান তা হবে, এই কোণটার মান যা হবে এই কোণটার মান তা হবে। তো একজন আরেকজনের কি হয়? বিপ্রতীক কোণ হয়। সো কোণ সম্পর্কে মোটামুটি একটা ধারণা দিলাম। এখন এখানে আসো, একটা ত্রিভুজের দুইটি অন্তস্থ কোণ যথাক্রমে 35 ও 75। সো আমরা একটা ত্রিভুজ এঁকেই ফেলি। ধরলাম এটা একটা ত্রিভুজ, আমাকে বললো অন্তস্থ কোণ মানে ভিতরের দিকে, যেহেতু এটাকে এইভাবে আমি যদি বাড়াই দেই তাহলে ভিতরের দিকে কোণ কোনগুলা এই ত্রিভুজের? এই যে এটা, এইটা আর এইটা, এই তিনটা হচ্ছে ভিতরের দিকের কোণ। তাহলে আমাকে ওরা দুইটা কোণের মান এখানে দিয়ে দিছে, দেখো তো। একটা বলছে 35, সো এটা আমি দিলাম 35, আর এটা দিলাম হচ্ছে 75। হ্যাঁ আচ্ছা আচ্ছা 75 আর 35 দিয়ে দিলাম, তাইলে 75 আর 25-এ 100 হয়, যেহেতু 35 আছে তার মানে এখানে আমার 110 কাভার হয়ে গেছে। আচ্ছা আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত ভাইয়া? 180 ডিগ্রি হয়। ত্রিভুজের তিনটা কোণ মিলে 180 ডিগ্রি সবসময় হবে, এটা ফিক্সড। তাহলে এই দুইটা মিলে যদি 100 হয়ে যায়, 110 হয়ে যায়, তাইলে এই কোণটা আর কত হইতে পারবে, বা কত হইলে 180 হবে? নিশ্চয় কত? 70। তো এই কোণটা সর্বোচ্চ কত হবে? 70 ডিগ্রি হবে। তাহলে এটা বোঝা যাচ্ছে এটার অ্যান্সার হবে, তৃতীয় কোণটা হবে 70 ডিগ্রি, মানে 70 ডিগ্রি দিলে 180 হয়। আচ্ছা বহুভুজের প্রতিটি বাহু যখন একে অপরকে ছেদ করে তখন তাদের ভিতরের দিকের যে কোণগুলা তৈরি হয় সেগুলোকেই কি বলা হয়? অন্তস্থ কোণ বলে। এটা আমি তারপরেও লিখে দিছি, তোমরা যাতে বাসায় সংজ্ঞাটা যদি প্রয়োজন হয় মনে রাখতে পারো। আচ্ছা এবার আসো, এটা ইম্পর্টেন্ট, এটাতে একদম স্টার মারো, স্টার, এটা ইম্পর্টেন্ট খুব। হ্যাঁ এখান থেকে কোশ্চিন আসে, এটা একটা বুঝার জিনিস। ধরো এই যে অন্তস্থ কোণের পরিমাপটা আমরা কিভাবে করব? ত্রিভুজের অন্তস্থ কোণ, এই যে তিনটা রেখা দিলাম, এই যে আমার ভিতরের দিকে কোণ তৈরি হয়েছে, এটা হচ্ছে ত্রিভুজ। আবার আমি যদি চারটা রেখা দেই, দেখো ভিতরের দিকে এই যে এখানে কোণ তৈরি হয়েছে, চারটা কোণ। আবার যদি দেখো 5টা রেখা দিলাম, এই যে এরকম দিলাম, সো এখানে আমার একটা কোণ হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এখানে একটা হয়েছে, এটা আমার পঞ্চভুজ। তো এই দেখো ত্রিভুজের অন্তস্থ কোণ কয়টা? তিনটা, চতুর্ভুজের 4টা, পঞ্চভুজের 5টা, ষষ্ঠভুজের 6টা। তার মানে যে যত ভুজ তার ভিতরের দিকের কোণের সংখ্যা ততগুলাই, তাই না? সো এখানে আমরা n ইকুয়াল টু মনে রাখবো হচ্ছে অন্তস্থ কোণ, অন্তস্থ কোণের মানটা। হ্যাঁ অন্তস্থ কোণ কোনটার কয়টা? এটা n মানে হচ্ছে এখানে অন্তস্থ কোণ। তাহলে
আমার সূত্র কি ভাইয়া, যে কোনো সেটা ত্রিভুজ হোক, চতুর্ভুজ হোক, পঞ্চভুজ হোক, ষষ্ঠভুজ হোক, সপ্তম ভুজ হোক, যত ভুজেরই আমার অন্তস্থ কোণের পরিমাপটা বের করতে বলুক না কেন, এটার আমার কমন সূত্র হচ্ছে এটা। এটা কিন্তু অনেক বইয়ে পাবা না, ঠিক আছে? এই সূত্রটা মনে রাখো, n-2 × 180। তার মানে অন্তস্থ কোণের যে মানটা থাকবে ওখান থেকে আমাকে, ধরো ত্রিভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণ কয়টা? 3টা, তাহলে এই 3 থেকে আমাকে 2কে বিয়োগ করতে হবে, তারপর 180 দিয়ে গুণ করতে হবে। চতুর্ভুজের আমার অন্তস্থ কোণ কয়টা? 4টা, সো 4 থেকে 2কে বিয়োগ দিতে হবে, এরপরে 180 দিয়ে গুণ করতে হবে। তার মানে এটা হচ্ছে আমার মেইন সূত্র, n-2 × 180, n-2 × 180। এখন n এর ব্যাপারটা কি? n এর ব্যাপারটা ত্রিভুজের ক্ষেত্রে একরকম, চতুর্ভুজের ক্ষেত্রে একরকম, পঞ্চভুজের ক্ষেত্রে একরকম, কারণ n মানে অন্তস্থ কোণ। তো অন্তস্থ কোণের মানটা ত্রিভুজে 3টা, চতুর্ভুজে 4টা, পঞ্চভুজে 5টা। সো ত্রিভুজের ক্ষেত্রে আমাদের অন্তস্থ কোণের পরিমাপের হিসাবটা হচ্ছে, এই যে বললাম যে ত্রিভুজের 3 কোণের সমষ্টি সবসময় 180 ডিগ্রি। কেন 180 ডিগ্রি? এই সূত্রের মাধ্যমে বুঝতে পারবা। দেখো ত্রিভুজে অন্তস্থ কোণ কয়টা থাকে ভাইয়া? 3টা। তাহলে n এর মান যখন 3 বসাইলাম, 3 - 2 কত হয়? 1 হয়। তাহলে 1 × 180 মানে এই যে টোটাল অন্তস্থ কোণের পরিমাপ, সর্বোচ্চ একটা ত্রিভুজের ভিতরের অন্তস্থ কোণ সর্বোচ্চ কত হইতে পারবে? 180 ডিগ্রি হইতে পারবে, তাই না? তো এটা হচ্ছে 180 ডিগ্রি হয়। একটা চতুর্ভুজ, এই চতুর্ভুজের অন্তস্থ কোণ কয়টা? 4টা। অন্তস্থ কোণ কয়টা? 4টা। তাহলে 4 হচ্ছে, এখানে n এর মান কত? 4। তাহলে আমি কি করব? 4 - 2 × 180 দিব, তাই না? তাহলে 4 - 2 দিলে কত বাইর হয়? 2 × 180। তার মানে কত হয়? 360 ডিগ্রি। তার মানে চতুর্ভুজের, একটা চতুর্ভুজের ভিতরের 4টা কোণের সমষ্টি সব সময়ের জন্য 360 ডিগ্রি হবে, কমও হবে না, বেশিও হবে না। ত্রিভুজের ক্ষেত্রে সবসময়ের জন্য 180 ডিগ্রি হবে। তাহলে পঞ্চভুজের ক্ষেত্রে কত হবে? আমরা ত্রিভুজেরটা সবাই জানি, চতুর্ভুজেরটা সবাই জানি, কিন্তু পরীক্ষায় আমি দেখছি তোমাদের দিয়ে দেয় পঞ্চভুজ, তখন মাথা ঘুরে যে পঞ্চভুজে কত হবে, তাইলে তো 360-এর সাথে আরেকটু যোগ করে দিব কিনা এরকম। তো পঞ্চভুজের ক্ষেত্রে এখানে n এর মান কত হবে? 5। তাহলে 5 - 2 × 180 দিয়ে দিবা। তাহলে দেখতেই পাচ্ছ 3 × 180, 3 × 180 মানে 540। তার মানে এই পঞ্চভুজের ভিতরের কোণগুলার যোগফল সব সময়ের জন্য কত হবে? 540 হবে। বুঝতে পারতেছো কি? 540 হবে। ওকে, আচ্ছা, ওকে, তোমরা কি বুঝতে পারতেছো ভাইয়া? ভাইয়া আপুরা, তোমরা কি বুঝতে পারছো? সো যদি বুঝতে পারো, এটা হচ্ছে আমি তোমাকে স্টার মার্ক দিলাম। এই সূত্রটা দিয়ে তোমার পঞ্চভুজটা মনে রাখতে হবে। আমরা একটু কোশ্চেনে চলে যাই। দেখো এটা হচ্ছে বিএসসি ডিপ্লোমা 23-24 সালে, এই যে রিসেন্ট ইয়ারেই কিন্তু দিছিল। সো এটা তোমরা কি বলতে পারবা? এটার অ্যান্সার দেখি কে বলতে পারে। যে সুষম পঞ্চভুজের, এখানে কিন্তু একটা ওয়ার্ড ইউজ করা হয়েছে, সুষম। সুষম, হ্যাঁ, সুষম পঞ্চভুজের শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? এটা অনেকেই পারে নাই। এটা যারা পরীক্ষা দিছিল অনেকেই ওই সময় পারে নাই। কেন পারে নাই? কারণ এই সূত্রটা তারা জানতো না, বই এই ধরনের সূত্রগুলো দেওয়া থাকে না। সো দেখি এটা তোমরা কারা বলতে পারো কিনা, দেখি সবার আগে কে বলতে পারে। তাসপিয়া বলছে যে জি ভাইয়া বুঝছি। তো আপু, তুমি যদি বুঝে থাকো তাহলে ভাইয়াকে একটু হেল্প করো এই কোশ্চেনটার অ্যান্সারটা দিয়ে, যারা যারা বুঝছো, বা ট্রাই করো, অ্যাটলিস্ট ভুল হইলে হইতে পারে, সমস্যা নাই। বর্ণা দাস বলছে বুঝছি ভাইয়া। ওকে, মোহাম্মদ ইমন ক্লিয়ার বলছে, থ্যাংক ইউ, ক্লিয়ার হইছো। সো একটু জানাও এটার অ্যান্সার কত হবে। মাথা ঘুরে 540ই হবে, 540ই হবে, এটা বলছে হচ্ছে হাসনা মিম। 540। দেখো আমাকে প্রশ্নটা বুঝতে হবে, প্রশ্ন বুঝতে হবে। সুষম পঞ্চভুজের কি বলছে? শীর্ষবিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ কত? উৎপন্ন কোণের পরিমাণ কত? এখানে আমার একটা ওয়ার্ডের দিকে বারবার নজর দিতে হবে, সেটা হচ্ছে সুষম। আরেকটা বলছে আমার কোণের পরিমাণটা কার বাড়ি করতে বলছে? টোটাল পঞ্চভুজের সমষ্টি কি জানতে চাইছে? না, পঞ্চভুজের শীর্ষবিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, তার মানে 5টা যে অন্তস্থ কোণ আছে তার মধ্যে শীর্ষ বিন্দুতে যে কোণটা আছে সেই কোণটার পরিমাণটা আমার জানতে চাইছে। এখন বলতে পারো ভাইয়া তাহলে এক একটা কোণ তো এক এক রকম হয় পঞ্চভুজের, আমি কিভাবে বুঝবো ওই কোণটার মান কত?
এই জন্যই তোমাকে এখানে একটা ওয়ার্ড ইউজ করছে ওরা, সুষম। তার মানে এমন একটা পঞ্চভুজ যার 5টা কোণের পরিমাণ সমান, 5 জনে মিলে যোগ হয় 540 হবে। তার মানে তোমার এখানে কি করতে হবে? কিছুই করতে হবে না, যেহেতু 5 জনে মিলে 540 হয়, তোমাকে বলছে এরা সুষম, প্রত্যেকেই সমান কোণ, তাহলে 540কে 5 দিয়ে ভাগ দিয়ে দিতে হবে ভাইয়া, ভাগ দিয়ে দিতে হবে, তাহলে অ্যান্সার বের হয়ে যাবে। এখন তোমরা এটা নিজেরাই করতে পারবা, পারবা না? বুঝতে পারছো? এই কোশ্চেনটা তোমাদের আসছিল কিন্তু, হ্যাঁ এটা হবে 108 ডিগ্রি। হ্যাঁ 108 ডিগ্রি। দেখো আমি পঞ্চভুজটা এঁকে দেখাই। সুষম যেহেতু বলছে, 1টা 2টা 3টা, আচ্ছা দিলাম 4টা, এই দিলাম 5টা, যদিও সুষম হয় নাই আমার। এখন আমাকে বলছে সুষম, ব্যাপারটা দেখো, আমাকে বলছে সুষম। সো এইটা একটা কোণ, এটা একটা কোণ, এবং প্রতিটা কোণই সমান, প্রতিটা কোণই সমান। তো শীর্ষবিন্দু আমার হিসাবে এটা হয়, কিন্তু যেহেতু সুষম বলছে, তাহলে 5 জনে মিলে 540, তাহলে একজনে কত? 540কে 5 দিয়ে আমি ভাগ দিব। হ্যাঁ 540কে 5 দিয়ে ভাগ দিব, তাহলে আমার অ্যান্সার বের হয়ে যাবে। আশা করি এই ধরনের কোশ্চেন আসলে তোমরা করতে পারবা। আমি যদি ষষ্ঠ ভুজও বলি তাও করতে পারবা। ষষ্ঠ ভুজ বললে কি করবা? 6 - 2 দিবা ইন্টু 180 দিবা। কারণ 6 কেন দিলা? কারণ ষষ্ঠ ভুজের ক্ষেত্রে অন্তস্থ কোণের পরিমাণ 6টা হবে। এই টোটাল যোগ করলে টোটাল ষষ্ঠ ভুজের সমষ্টি পাবা তুমি। হ্যাঁ আমার তো এখানে সমষ্টি জানতে চাই না, একটা কোণের পরিমাণ জানতে চাইছিল। কিভাবে বের করবো? এই জন্য ওরা সুষম দিয়ে দিছে, যাতে তুমি বের করতে পারো। আচ্ছা 70 এর সম্পূরক কোণ কত? এখন সম্পূরক কোণ তোমরা জানো, পূরক কোণ মানে 90 ডিগ্রি। সো এটা 20 ডিগ্রি হবে। কত যোগ করলে 90 হবে? এটা দেখো, এই ধরনের কোশ্চেন কিন্তু আমি এই কোশ্চেনগুলো কেন দিচ্ছি, তোমাদের মনে হইতে পারে যে ভাইয়া এগুলো আর কি কোনো কোশ্চেন পায় নাই। এই কোশ্চেনগুলো দিচ্ছি কারণ এই ধরনের কোশ্চেনগুলো তোমাদের আসে, এই জন্য দিচ্ছি, যাতে কনফিডেন্স পাও যে আর প্যারা নাই, অথবা লেভেলটা বুঝতে পারো যে এই চ্যাপ্টারের কোন পর্যন্ত, তো মানে কোন ব্যাপারগুলো আসলে তোমার মাথায় রাখা উচিত। খুব বেশি জটিল জিনিস আমার মাথায় নেওয়ার তো দরকার নাই, যেগুলো আসে যেই পর্যন্ত আমার প্রয়োজন সেই পর্যন্ত আমি মাথায় রাখবো। ওকে আচ্ছা, কোন ত্রিভুজের 3টি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিস্থ কোণ 3টির সমষ্টি কত হবে? হ্যাঁ 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 এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন বলছে। দেখো অন্তস্থ কোণ তো পড়াইলাম, এখানে কিন্তু বহিস্থ কোণের কথা বলছে আমাকে, বহিস্থ কোণ। এখন একটা ত্রিভুজ, এই যে 3টা আমি দাগি টানলাম, ধরো এই যে ত্রিভুজ, ধরো এটাই আমার ত্রিভুজ। হ্যাঁ সরি, দাগটা একটু খারাপ দেখাচ্ছে, বেশি বড় দিয়ে ফেলছি। ওকে ধরো এই যে আমার একটা ত্রিভুজ আঁকবো আমি, এই যে ত্রিভুজ এটা। হ্যাঁ তো এই ত্রিভুজের আমি যদি এই যে আমার সরলরেখাগুলোকে বাড়াই, তাহলে বাইরের দিকে এই যে কোণ তৈরি হচ্ছে না? এই বাইরের কোণগুলোকে কি বলে বলো তো? এই বাইরের কোণগুলাই তো হচ্ছে আমার বহিস্থ কোণ, বহিস্থ কোণ, তাই না? এই যে বহিস্থ কোণ। আর ভিতরের গুলা এই যে এগুলা হচ্ছে অন্তস্থ কোণ, একটু আগে বুঝালাম। তো একটা জিনিস মাথায় ভালোভাবে নিয়ে নাও, যে কোনো বহুভুজের, এটা লিখে রাখো, নোট করো, এটা মুখস্থ করো। যে কোনো বহুভুজের, যে কোনো বহুভুজ হইতে পারে, বহিস্থ কোণগুলোর সমষ্টি, যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি সব সময় কত হবে? সমষ্টি সব সময় 360 ডিগ্রি হবে, 360 ডিগ্রি হবে। সো এটার অ্যান্সার হচ্ছে মুখস্থ, ফিক্স। যারা হচ্ছে এটা জানতো তারা অ্যান্সার করতে পারবে যে বহিস্থ কোণগুলোর 3টার সমষ্টি কত হবে সব সময়। যে কোনো বহুভুজের বহিস্থ কোণগুলোর সমষ্টি সব সময় 360 ডিগ্রি হয়। সো এই ইনফরমেশনটা তোমার জানতে হবে। এবার আসে বিপ্রতীক কোণ। বিপ্রতীক, আমার হাতের লেখা মনে হয় বুঝতে পারে নাই টাইপিস্ট। আচ্ছা বিপ্রতীক কোণ সম্পর্কে যেহেতু বলছি, এই জন্য ওটা দেখাইলাম না। এখন দেখো, যদি দুইটি সরল রেখা পরস্পর ছেদ করে, তাহলে উৎপন্ন কোণগুলো কি হবে আর কি, ঠিক আছে? প্রতীক কোণগুলো কি, মানে উৎপন্ন কোণগুলো কি হবে? এটার অ্যান্সার হবে বিপ্রতীক কোণ। বিপ্রতীক কোণ এটা এই যে দেখো একদম বেসিক থেকে দিছে, বিপ্রতীক কোণ জিনিসটা কি, এটার সংজ্ঞাটাই তোমাকে দিয়ে দিছে। তোমাকে বলছে এই সংজ্ঞাটা কার, ব্যাপারটা এরকমই যে দুইটা সরলরেখা পরস্পর ছেদ করলো, এই যে সরলরেখা,
এরা ছেদ করছে, তাই এই কোণ আর এই কোণ একে অপরের বিপরীত কোণ, এই কোণ আর এই কোণ একে অপরের বিপরীত কোণ। সো এই কনসেপ্টটা যারা জানবে তারা অ্যান্সারটা করতে পারবে। ডিপ্লোমা 15-16 সালে এই কোশ্চেন কিন্তু আসছিল। আচ্ছা, এবার দেখো একটা ত্রিভুজ দেওয়া আছে এবিসি, এবং আমাকে এখানে বলছে কোণ এ 90 ডিগ্রি হলে ত্রিভুজটি কি ধরনের। এটাও বেসিক। সো যে কোনো ত্রিভুজের একটা কোণ যদি ভাইয়া 90 ডিগ্রি হয়ে যায়, তাইলে ওইটা তো অবশ্যই কি হবে, সমকোণ হবে। দেখো বিএসসি তে এটা দিছে, হ্যাঁ, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই কোশ্চেন দিছে। তাহলে বুঝতেই পারতেছো তোমাদের এই চ্যাপ্টারের খুব বেশি কিছু মাথায়, ওই উপপাদ্য সম্পাদ্য অনেক কিছু পড়ে আসছো তোমরা, ওগুলো কিছুই লাগবে না। আচ্ছা, একটা সমকোণী ত্রিভুজের সমকোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? এটা তোমরা করে বলো তো, দেখি কে পারে করতে। একটা সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দ্বয়ের পার্থক্য 6 ডিগ্রি হলে ক্ষুদ্রতম কোণের মান কত? বলো, কে করতে পারবে এটা? খুব সহজ। আমি ধরলাম এই যে আমার সমকোণী ত্রিভুজ, হ্যাঁ, তো তার মানে এখানে একটা কোণ কত, 90 ডিগ্রি তো হবেই। তো বাকি যে কোণ দুইটা আছে, এই দুইটার পার্থক্য কত বলছে বলো তো? বাকি দুইটা কোণের যোগফল, যদি এটা টোটালটা 180 হয়, তাহলে বাকি দুইটা মিলে, এই দুইজন মিলে যোগফল 90 হইতে হবে না? তাহলে, এবং ওদের মধ্যে পার্থক্য কত, 6। তাহলে আমি যদি ধরি একটা কোণ x, আর একটা হবে কত, x + 6 অবশ্যই, আর এই পাশে সমান সমান 90 হবে। দুইটার যোগফল মিলে কত হয়? সত্য মতে এটা আমরা দিয়ে দিতে পারি, সত্য এখানে খাড়া করে দিতে পারি। তো সত্য মতে x + 6 মানে দুইটা কোণের যোগফল অবশ্যই 90 ডিগ্রি হবে, কারণ একটা তো 90 ডিগ্রি আছে, আর দুইটা মিলে 90 হলেই 180 পূর্ণ হয়। সো এইখান থেকে আমি কিন্তু ডিরেক্ট সরাসরি আমি কি করতে পারি, 2x + 6, আচ্ছা আবার লিখি 90। সো এখানে আমি বুঝতে পারতেছি 2x সমান সমান হচ্ছে এখানে 84 হবে, 6টা ওই পাশে গেলে, হ্যাঁ, আর x সমান সমান কত হয়, 84 অর্ধেক যেটা হয় 42 হয়। তাইলে এটা একটা হবে 42 আর একটা হবে 48, হ্যাঁ, তাহলেই 90 হবে। তো কোন ক্ষুদ্রতম কোণের মান কত? তাহলে ক্ষুদ্রতম কোণ 42 হবে। এটা তোমাদের বিএসসি 22-23 সালে আসছিল, দেখো 22-23 সালে আসছিল। কনসেপ্ট সেম, সমকোণী ত্রিভুজ কিন্তু এখনো তোমরা করতেছো, কোণের সাথে সমকোণী ত্রিভুজ খুব ভালোভাবে কানেক্টেড। আচ্ছা, এবার একটু বৃত্ত নিয়ে কথা বলি। আচ্ছা, তোমরা কি বলতেছো? অনেকক্ষণ ধরে পড়তেছি না। ওকে, বৃত্তটা শেষ করে ফেলি, তারপর তোমাদের সাথে একটু আড্ডা দিব। বৃত্তের ক্ষেত্রে আমরা একদম ছোটবেলায় যে জিনিসগুলো পড়ছিলাম, বৃত্তের পরিধি কি জিনিস? বৃত্তের পরিধি ইকুয়াল টু আমরা লিখতে পারি 2πr। পায়ের মান সবসময় ফিক্সড 3.1416। আর এখানে আর বলতে কি বোঝাচ্ছে ভাইয়া? আমরা যদি এটাকে বৃত্ত কল্পনা করি, হ্যাঁ, সো এই বৃত্তের এই যে কেন্দ্র, এই কেন্দ্রের সাথে তুমি যতগুলা রেখা আঁকো, এই প্রতিটাই হচ্ছে এক একটা আমার কি ব্যাসার্ধ। প্রতিটাই কি, এরা প্রত্যেকে কি ব্যাসার্ধ নামটা কিভাবে আসলো? এই যে ধরো বৃত্ত আঁকলাম, এই যে কেন্দ্র, সো এই যে এখানে ব্যাসার্ধ আঁকলাম, এই পাশে আবার যদি আঁকি, তো এই যে কেন্দ্রের মাঝ বরাবর যে আমার যেটা যায়, সবচেয়ে বড় যে বলা হয় বৃত্তের, সেটা হচ্ছে ব্যাস। সো এটার নাম হচ্ছে ব্যাস। এই ব্যাসের অর্ধেককে বলা হচ্ছে ব্যাসার্ধ। এই জন্য এখান থেকে তুমি যেখানেই টানো না কেন প্রতিটার মান সমান হবে, ব্যাসার্ধ সবসময় সমান হবে, হ্যাঁ। আর একটা বৃত্তের, এই যে একটা বৃত্তের যে কোনো দুইটা প্রান্তকে তুমি যদি অ্যাড করো, এই প্রান্তের সাথে এটা করলা, এই প্রান্তের সাথে এটা করলা, এইগুলাকে বলা হচ্ছে বৃত্তের কি? এগুলাকে বলা হয় বৃত্তের জ্যা, হ্যাঁ। আবার এই যে দুইটা ব্যাসার্ধ মিলে এখানে একটা চাপ তৈরি হইছে না, এই যে এতটুকু অংশ আলাদা করছে না এরা, এই যে পিৎজার মতো দেখতে মনে হচ্ছে না, এই যে, তাহলে এই যে বৃত্তের এই অংশটা, এতটুকু অংশ, এটাকে বলা হচ্ছে বৃত্তচাপ, ঠিক আছে? কি নাম? বৃত্তচাপ, হ্যাঁ।
এই ব্যাপারগুলো একটু জাস্ট তোমাদের ধারণা থাকা লাগবে, তাহলে বৃত্ত পারবা, বৃত্ত রিলেটেড যেগুলো পারবা, এটা বলে দিলাম। আচ্ছা, এবার আমরা একটু ইয়াগুলো লিখে নিই, তারপর ম্যাথ করলে বুঝে যাব। বৃত্তের পরিধি জানলাম, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল, বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কোয়ার, মানে ব্যাসার্ধ স্কোয়ার। হ্যাঁ, আর বৃত্তচাপের দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয়, এইটা ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে। বৃত্তচাপের দৈর্ঘ্য, বৃত্তচাপের দৈর্ঘ্য বলতে কি বোঝাচ্ছে? এই যে বললাম একটা বৃত্ত, এটার আমি দুইটা পুরা পরিধি, এটা তো হচ্ছে পুরা বৃত্তের পরিধি, পুরা গোলটা হচ্ছে পরিধি। পরিধিকে আমরা কিভাবে প্রকাশ করব? 2πr দিয়ে। সো এই পরিধি থেকে যদি আমি দুইটা অংশকে এইভাবে কেটে ফেলি, তাহলে ও কেন্দ্রের সাথে যে কোণ উৎপন্ন করবে, এই যে কোণ উৎপন্ন করলো এই যে অংশটুকু, তাই না? তো এই অংশটুকুকে বলা হচ্ছে বৃত্তচাপ। তো এই বৃত্তচাপের তাহলে এখান থেকে এই পর্যন্ত যাইতে একটা দৈর্ঘ্য অতিক্রম করতে হচ্ছে না? তো অতটুক দৈর্ঘ্যের মানটা কিভাবে বের করবা? পুরাটার মান তুমি জানো যে 360 ডিগ্রি, একটা বৃত্তের পরিধি 360 ডিগ্রি হয়, তাহলে এইটুকুর দৈর্ঘ্য কতটুকু, এটা কিভাবে বের করবা? এটা বের করার জন্য যে তোমার সূত্র, সেটা হচ্ছে এই দুইটা চাপের, এই যে এই দুইটা বিন্দুর কারণে এখানে যে বৃত্তচাপটা তৈরি হয়েছে, ওরা এই কেন্দ্রে যে কোণ উৎপন্ন করছে, এই ধরো এখানে একটা কোণ উৎপন্ন করছে, কোণের মান ধরো দিলাম এ কোণ উৎপন্ন করছে, তাহলে এই কোণটাকে তোমার ওখানে লাগবে যে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে। এই কোণটাকে 360 দিয়ে ভাগ দিতে হবে, ঠিক আছে? যে ধরো পুরাটা মিলে 360 হয়, তাহলে এতটুক মিলে কত হচ্ছে সেটা বের করে ফেলা, তাহলে আমি বুঝে যাচ্ছি যে এই কোণটা আমার কতটুক জায়গা দখল করবে। ঠিক আছে, 360 দিয়ে আমি এখানে যতটা কোণ উৎপন্ন করবে সেই কোণটার মান লিখবো, সাথে বৃত্তের পরিধির জন্য যে সূত্র সেটা দিয়ে দিব, বৃত্তের পরিধি ইন্টু বৃত্তের পরিধি। এটা হচ্ছে আমার বৃত্তচাপের দৈর্ঘ্য নির্ণয় করার সূত্র, কোণ ডিভাইডেড বাই 360 ইন্টু বৃত্তের পরিধি। এবার আসো কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ, এই দুইটা জিনিসের কনসেপ্ট ক্লিয়ার থাকা জরুরি। কেন্দ্রস্থ কোণ কি জিনিস, বৃত্তস্থ কোণ কি জিনিস? দেখো, কেন্দ্রস্থ কোণ সবসময় বড় হয়, বৃত্তস্থ কোণ ছোট হয়। কত ছোট হয়? দুইটা বৃত্তস্থ কোণ মিলে একটা কেন্দ্রস্থ কোণের সমান হয়। এই জন্য কেন্দ্রস্থ কোণ ইকুয়াল টু আমরা সবসময় মনে রাখবো দুইটা বৃত্তস্থ কোণ, দুইটা বৃত্তস্থ কোণ মিলে একটা কেন্দ্রস্থ কোণ হইতে পারবে। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্টটা কিরকম ভাইয়া? বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণের কনসেপ্টটা কিরকম? ধরো এই যে আমি একটা বৃত্ত আঁকলাম, এখানে আমি একটা চাপ আলাদা করে নিলাম, যে এই থেকে এই পর্যন্ত চাপটা আমি আলাদা করলাম, যে এই অংশটুকু, এই বৃত্তচাপের এই অংশটুকু, এখান থেকে আমরা যদি বৃত্তের অপর প্রান্তে একটা কোণ উৎপন্ন করি, আচ্ছা হ্যাঁ, এইটুকু অংশ ধরো চাপটা আলাদা করে নিলাম, হ্যাঁ, তাহলে এইখানে যে কোণটা তৈরি হচ্ছে, এই কোণটার নাম হচ্ছে আমার বৃত্তস্থ কোণ। এই কোণটার নাম কি? বৃত্তস্থ কোণ। আবার সেম চাপ থেকে, সেম বৃত্তচাপ থেকে, এখান থেকে আর এখান থেকে, এটা তো আমার বৃত্তের কেন্দ্র। আমি যদি বৃত্তের অপর প্রান্তে না গিয়ে বৃত্তের কেন্দ্র পর্যন্ত একটা কোণ উৎপন্ন করি, কেন্দ্র পর্যন্ত, আমি অপর প্রান্তে যাব না, তাহলে এখানেও একটা কোণ উৎপন্ন হয়। তাহলে ব্যবধান হচ্ছে এখানে যে কোণটা উৎপন্ন হবে সেই কোণটা সেম চাপের উপর অপর প্রান্ত পর্যন্ত যে কোণটা উৎপন্ন করলাম বৃত্তস্থ কোণ, তার দ্বিগুণ হবে। তার মানে এইটার দুইটা কোণের সমান ও একাই হবে, বুঝতে পারছো? আর এই কোণটার নাম হচ্ছে আমার এজন্য কেন্দ্রস্থ কোণ। এই কোণটার নাম কি? কেন্দ্রস্থ কোণ। যেহেতু কেন্দ্রর একটা দাম ভ্যালু থাকে, ঢাকা হচ্ছে বাংলাদেশের প্রাণ কেন্দ্র, সো প্রাণ কেন্দ্র সবসময় বড় হবে, এটা মনে রাখবা। সো কেন্দ্র কতটা বড় হবে? বৃত্তের থেকে দ্বিগুণ হবে। দুইটা বৃত্ত মিলে একটা কেন্দ্র তৈরি করতে পারবে, তার মানে দুইটা বৃত্তস্থ কোণ মিলে একটা কেন্দ্রস্থ কোণ তৈরি করতে পারবে। এই পর্যন্ত তো আশা করি তোমরা বুঝতে পারছো, তাই না? হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা একটু ম্যাথের দিকে যাই। বৃত্ত রিলেটেড একটু ম্যাথ। বৃত্তের দুইটি ভিন্ন বিন্দুর সংযোগ রেখাংশকে কি বলে?
এটা এটা হচ্ছে তোমাদের ডিপ্লোমা 21-22 সালে আসছিল। সো এই যে যেটা একটু আগে বললাম, ধরো বৃত্তের এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, এটাকে আমি মিলাই দিলাম, এটার নাম কি ভাইয়া? জে। বৃত্তের এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দাও মিলায়, ওটাও জে। এটা একটা বিন্দু, এটা একটা বিন্দু, দাও মিলায়, এটাও জে। তো এটা তো আমার বৃত্তের কেন্দ্র, তো এটা একটা বিন্দু, এটাও একটা বিন্দু, দিলাম মিলায়, এটাও জে। কিন্তু পার্থক্য হচ্ছে এই জেটা হচ্ছে, এই যে এটার নাম কি, এটা হচ্ছে এই যে জেটা আছে না, এই জেটা হচ্ছে বৃত্তের সবচেয়ে বড় জে। সবচেয়ে বড় বৃত্তের সবচেয়ে বড় জে কে তাহলে বলো তো? বৃত্তের সবচেয়ে বড় জে হচ্ছে যেই জেটা কেন্দ্র দিয়ে যায়, এবং এটাকে আমরা জানি এটার নাম হচ্ছে আমাদের কি, ব্যাস বলা হয়। এটাকে কি বলা হয়? ব্যাস। সো এটা কোশ্চেনে আসে কিন্তু, যে একটা বৃত্তের সবচেয়ে বড় জে কোনটি, সেটা হচ্ছে এই কেন্দ্র দিয়ে যেই জেটা যায় সেটার নাম হচ্ছে বৃত্তের সবচেয়ে বৃহত্তম জে, যার নাম হচ্ছে ব্যাস। আর ব্যাসের অর্ধেক করলে হয় ব্যাসার্ধ। সো এই কোশ্চেনগুলো তোমাদের আসছে, বৃত্তের সবচেয়ে বড় জে কোনটি, এই যে পরের কোশ্চেনটা এটা দিয়ে দিছিল। আচ্ছা, এবার একটি বৃত্তাকার ক্ষেত্রের ব্যাসার্ধ 17 মিটার, ক্ষেত্রফল কত? এখন বৃত্তের ক্ষেত্রফলের সূত্রটা কি ভাইয়া? একটু আগে শিখাইছি, পাই আর স্কোয়ার, পাই আর স্কোয়ার, তাই না? সো এখানে আমার ব্যাসার্ধ দিছে, আর মানে কি? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। আর মানে কি ভাইয়া? আর মানে হচ্ছে ব্যাসার্ধ। সো তারা আমাকে তো ব্যাসার্ধ দিয়ে দিছে, তারা আমাকে ব্যাসার্ধ দিয়ে দিচ্ছে না? ব্যাসার্ধ কত? আর সমান সমান 17 মিটার। ক্ষেত্রফল কত? পায়ের মান বসা দাও, এটা কিছু না, 3.1416 ইন্টু 17, এটা জাস্ট গুণ করতে হবে। ওকে, 17-র সাথে 3 এটা গুণ করলে প্রায় 907 এরকম কিছু একটা আসবে, পয়েন্ট সামথিং অ্যান্সার। তো 907 যেখানে দেখবা ওটাই দাগাই দিবা, সামথিং যেটা পরে থাকবে সেটা তো মিলবে অবশ্যই। সো এটা ডিপ্লোমা 18-19-এ আসছিল ক্ষেত্রফল থেকে কোশ্চেনটা। এরপরে দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? আচ্ছা, এখন দেখো, দুটি বৃত্তের ব্যাসের অনুপাত 3:2 হলে বৃত্ত দুটির ক্ষেত্রফলের অনুপাত কত? একটা ট্রিকি কোশ্চেন করছে, এবং ডিপ্লোমা 16-17 সালে এই কোশ্চেনটা আসছিল। দেখো তো, একটা বৃত্তের ব্যাসের অনুপাত, তার মানে এই যে দেখো, আমি তোমাদেরকে একদম ভালোভাবে বুঝাই দিই, এটা একটা বৃত্ত, এই বৃত্তটার ব্যাসটা একটু বড় ধরো, আচ্ছা পরেরটাই বড় আঁকি, ওটা ধরো ছোট, এই বৃত্তের ব্যাসটা একটু বড়, এটাও ব্যাস এটাও ব্যাস, ধরলাম এদের অনুপাত হচ্ছে 3:2 বলছে তো। আচ্ছা বড়টাকে সামনে লিখতে হইতো, আচ্ছা ধরলাম, এটা মিশাই দিচ্ছি, সমস্যা নেই। ওকে, ছোট যে বৃত্তটা আমি এখানে অ্যাড করতেছি, তাইলে এদের অনুপাত হচ্ছে 3:2। 3:2 অনুপাতের ব্যাপারটা কি? তার মানে আমি, এরা একটা নির্দিষ্ট সংখ্যায় আসলে বিভাজিত হয়ে আছে, ভাগ করতে করতে এমন পর্যায়ে আসছে 3:2 পর্যায়ে আছে। সো এর নিচে তো আর ওকে ভাগ করা যাচ্ছে না। হ্যাঁ, সো এই অনুপাতটা আমার দেওয়া আছে যে এই বৃত্তটা যদি 3 গুণ হয়, এই বৃত্তটা 2 গুণ, এরকম বোঝাচ্ছে, ঠিক আছে? এখন আমার বলছে ক্ষেত্রফলের অনুপাত কত, তো এই বৃত্তের ব্যাসের সাথে তো ব্যাসার্ধ রিলেটেড, আর ব্যাসার্ধের সাথে ক্ষেত্রফল রিলেটেড। সো ক্ষেত্রফলের অনুপাত কত হবে? বৃত্ত দুইটার ব্যাসের অনুপাত যদি 3:2 হয়, তাহলে ব্যাসার্ধের অনুপাত কত? এটা আগে বলো তো আমাকে। ব্যাসের অনুপাত 3:2, তাইলে যদি আমি ব্যাসার্ধ নিই, যে এই অংশটা নিই আর এটার এই অংশটা নিই, এটা তো ব্যাসার্ধ বলে, তাই না? তো এই ব্যাসার্ধ এই ব্যাসার্ধের অনুপাত কত হবে জানো? ব্যাসার্ধের অনুপাত হবে 3:2, কারণ ব্যাসের অর্ধেকই হচ্ছে ব্যাসার্ধ। সো এটারও ব্যাসার্ধ নিলে ওটাও ব্যাসার্ধ নিলে 3:2 অনুপাতই হয়। এখন 3:2 যদি অনুপাত হয়, 3:2 যদি আমার অনুপাত হয়, তাহলে আমাকে বলো ক্ষেত্রফল কত হবে? ক্ষেত্রফল কত হবে? আমরা ক্ষেত্রফল সমান সমান কি জানি? দেখো এটা কোশ্চেনটা একটু ট্রিকি, আর কিছুই না। ক্ষেত্রফল সমান সমান জানি পাই আর স্কোয়ার। তো এই বৃত্তের যদি ক্ষেত্রফল আমি ধরি পাই আর স্কোয়ার ইস টু, মানে অনুপাত
ওই বৃত্তের ছোট বৃত্তের জন্য ধরলাম পাই আর স্কোয়ার। এখন বলো এই পায়ের মান 20 মিনিট, এই পায়ের মানটা দেখো, এই পায়ের মান আর এই পায়ের মান এটা তো সমান, সো এদেরকে আমি বাদ করে দিতে পারি চাইলেই, আমার তো অনুপাত জানতে চাইছে। তাহলে শুধু থাকে ব্যাসার্ধ, ব্যাসার্ধ স্কোয়ার। তো ব্যাসের যা অনুপাত ব্যাসার্ধেরও তো সেম অনুপাত 3:2। তাহলে এখানে কি হবে, জাস্ট ক্ষেত্রফলের ক্ষেত্রে সেটাকে আমার স্কোয়ার করে দিতে হবে। তার মানে 3 স্কোয়ার অনুপাত 2 স্কোয়ার সমান সমান 9:4। এটাই হচ্ছে আমার অ্যান্সার, এটাই হচ্ছে আমার অ্যান্সার হবে। হ্যাঁ, ওকে। 3:2 বলছো, 7:4 বলছো, 9:4 হবে। কিরণ পারছে অ্যান্সারটা, কিরণ ঠিক অ্যান্সার দিছে, 9:4 বলছো। হ্যাঁ, ওকে ওকে। একটি চাকার ব্যাস 4.2 মিটার, চাকাটি 330 মিটার পথ অতিক্রম করতে কতবার ঘুরবে? তার মানে এখানে পরিধির ব্যাপারটা আছে। ধরো এটা একটা চাকা, ওকে, চাকা, এই যে আমার চাকার কেন্দ্র, এই যে আমার মেলা চাকার হচ্ছে যেটা থাকে গরুর গাড়ি বা বিভিন্ন জায়গায় আমরা দেখতাম এরকম চাকাটা, তাই না? সো পুরা চাকাটার এটা একটা বৃত্ত যেহেতু, সো পরিধি মানে কি 2 পাই সাথে এই যে এই অংশগুলো, এটা প্রতিটাই তো ব্যাসার্ধ, ওইটার গুণ 2 পাই আর। এটা হচ্ছে কি ভাইয়া, বৃত্তের পরিধি, তাই না? পরিধি। এটা কিন্তু ডিপ্লোমা 15-16 সালে আসছিল। দেখো এখন আমাকে বলছে একটা চাকার ব্যাস 4.2 মিটার, তার মানে এই যদি ধরি এইভাবে যে এটা হচ্ছে কেন্দ্র, তো কেন্দ্রের সাথে এই যে এটা এই প্রান্ত থেকে ওই প্রান্ত গেছে, সো এটাকে আমি ধরে নিলাম যে এটা আমার ব্যাস। সো এটা হচ্ছে আমার কি, ব্যাস। তো এই ব্যাসের মানটা কত দিছে আমাকে, 4.2 মিটার। আচ্ছা, তো আমার ব্যাসের কাজ নাই, আমার কাজ পরিধির ক্ষেত্রে কি, আর মানে কি, ব্যাসার্ধ। সো আমার ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাস যদি 4.2 মিটার হয় তাহলে এটার অর্ধেক বরাবর কি হবে, ওটার অর্ধেক হবে, তার মানে 2.1 মিটার। এটা হচ্ছে আমার কি, ব্যাসার্ধ, মানে আর এর মান, তাই না? ব্যাসার্ধ বা আর এর মান এটা। হ্যাঁ, এখন যদি চাকার ব্যাসার্ধ এটুকু হয়ে থাকে, 2.1 মিটার হয়, তাহলে চাকার টোটাল চাকার পরিধিটা কত? এই যে পুরা রাস্তাটা যে অতিক্রম করতেছে, এই পুরা চাকাটার চারপাশের দৈর্ঘ্যটা কত, পরিধিটা কত? পরিধিটা হচ্ছে 2 × 3.1416, মানে পাই ইন্টু আর এর মান কত, 2.1 দিয়ে দিব। এই টোটালটা এটা হচ্ছে আমার পরিধির, ওই চাকাটার পরিধি, তাই না? এটা আমি গুণ করব। এখন আমাকে বলছে 330 মিটার পথ অতিক্রম করতে। এখন দেখো এই যে পরিধির একটা মান আসলো, পরিধির যে মানটা আসলো, পরিধির মানটা হচ্ছে মোটামুটি 13.20 মিটার। ধরো 13.20 মিটার, এটা গুণ করলে এটা আসবে। সো এই 13.20 মিটার এটা হচ্ছে এই চাকাটার একবারের ঘোরার রাস্তা। একবার ঘুরতে ওকে 13.20 মিটার ঘুরতে হয়, চারপাশে চাকাটাকে যদি ঘুরাইতে হয় 13.20 মিটার সে অতিক্রম করতে পারে। তাহলে 330 মিটার অতিক্রম করতে কতবার ঘুরতে হবে? তার মানে ব্যাপারটা কিছুই না, 330 ভাগ 13.20, 13.20 একবার যায়, তাহলে 330 মিটার অতিক্রম করতে কতবার যাবে? ভাগ দিয়ে দিলাম, ভাগ দিয়ে আমার অ্যান্সারটা তোমরা ভাগ করলে পায়ে যাবা 25 বার। তার মানে 320 করে একবার ঘুরতে 320 মিটার অতিক্রম করে না, এইভাবে 25 বার অতিক্রম করলে সে টোটাল 330 মিটার অতিক্রম করতে পারবে। সো এই কোশ্চেনটা তোমাদের কিন্তু ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইম্পর্টেন্ট কোশ্চেন এটা। ওকে ওকে, আচ্ছা ক্যালকুলেশন, ওই যে আমি দশমিকের গুণ ভাগের ক্যালকুলেশন তোমাদের করাইছিলাম কিন্তু, ঠিক আছে? এখন ক্যালকুলেশন করতে গেলে তো একটু টাইম লাগে, এজন্য হচ্ছে এটা হচ্ছে আমি আর করলাম না, কারণ গুণ কিভাবে করতে হয় এটা আমি দেখাই দিছি, তোমরা এটা প্র্যাকটিস করতে করতে করে ফেলতে পারবা। হ্যাঁ, আচ্ছা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্রের ক্ষেত্রে তোমরা জাস্ট মনে রাখো যে আয়তক্ষেত্রের ক্ষেত্রে কি মনে রাখবা, ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল, আয়তক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান আমরা কি জানি ভাইয়া, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তোমাকে একটা
আয়তক্ষেত্র দিয়ে দিল, তোমাকে দৈর্ঘ্য আর প্রস্থ নির্ণয় মান দিয়ে দিল, ক্ষেত্রফল বের করতে বললো, কি করবা? জাস্ট গুণ করে দিবা। আর যদি আয়তক্ষেত্রের পরিসীমা নির্ণয় করতে দেয়, পরিসীমা, আয়তক্ষেত্রের পরিসীমা যদি বের করতে বলে, তাহলে এখানে আমরা দিব 2 ইন্টু কি দিব? দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এটা কিন্তু গুণ না, এটা যোগ। দৈর্ঘ্য প্রস্থ যোগ করে 2 দিয়ে গুণ দিব। এটাই হচ্ছে আমার আয়তক্ষেত্রের পরিসীমা। সো আয়তক্ষেত্রের রিলেটেড ম্যাথগুলো এই দুইটা জিনিস থেকেই আসবে, এগুলো অ্যাপ্লাই করলে তুমি করে ফেলতে পারবা। এবার আসি বর্গক্ষেত্র। এই বর্গক্ষেত্রটা একটু মনে রাখতে হবে ভালোভাবে, এখান থেকে এটা ইম্পর্টেন্ট, বর্গক্ষেত্র ইম্পর্টেন্ট, হ্যাঁ, সমকোণী ত্রিভুজ ইম্পর্টেন্ট, বর্গক্ষেত্র ইম্পর্টেন্ট, কোণ ইম্পর্টেন্ট, হ্যাঁ, বৃত্ত ইম্পর্টেন্ট, এই চারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এখান থেকে। তো বর্গক্ষেত্রের ক্ষেত্রে আমরা যদি ক্ষেত্রফল বের করি, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কিভাবে বের করতে হয় বলো তো? যদি এটা আমার একটা বর্গক্ষেত্র হয়, তাহলে এখানে 4টা বাহুই সমান, তাই না? প্রতিটাই যদি এ ধরি, প্রতিটাই এ, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল যদি বের করি, তাহলে এটা সূত্র হচ্ছে বাহু, যেহেতু 4টা বাহুই সমান, তো যে কোনো একটা বাহু নিয়ে সেটা স্কোয়ার করে দিতে হবে, তাহলেই এটার ক্ষেত্রফল বের হয়ে যাবে। আর বর্গক্ষেত্রের যদি হচ্ছে আমরা পরিসীমাটা বের করতে চাই, পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা যদি বের করতে চাই, তাহলে পরিসীমাটা হচ্ছে 4 ইন্টু বর্গক্ষেত্রের এক বাহু। তার মানে যে কোনো একটা বাহু নিব, ওটার সাথে 4 গুণ করব, কারণ প্রতিটা বাহুই তো সেম, তাই না? পরিসীমা মানে যেমন ত্রিভুজের পরিসীমা 3টা বাহুর যোগফল, এখানে বর্গক্ষেত্রের পরিসীমা মানে কি 4টা বাহুর যোগফল। সো যোগ করা আর গুণ করা সেম জিনিস, একটা বাহু নিয়ে 4 দিয়ে গুণ করলাম, সেম জিনিস। তো 4 ইন্টু যে কোনো এক বাহু, যে কোনো এক বাহুর মান তুমি নিয়ে 4 দিয়ে গুণ করে দিলেই হচ্ছে। এখন যেটা আমি এটা অন্য কালি দিয়েই লিখি যাতে তোমরা এটা মনে রাখতে পারো, এটা খুব ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চিন আসে, হ্যাঁ, যে তোমার বাহুটাও না, তোমাকে কর্ণ দিয়ে দিবে। এই যে বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের একটা কর্ণের মান দিয়ে দিবে, বলবে এটার ক্ষেত্রফল বের করো। কর্ণ থেকে, কর্ণের দৈর্ঘ্য থেকে ক্ষেত্রফল সমান সমান কি হইতে পারে বলতো? যে কর্ণের মানটা দেওয়া থাকবে, ওই কর্ণ স্কোয়ার করে দিতে হবে, বর্গ করতে হবে, দিয়ে 2 দিয়ে ভাগ দিতে হবে, তাহলে তুমি ক্ষেত্রফলটা বের করে ফেলতে পারবা। ঠিক আছে? ধরো কর্ণ বললো যে এই বর্গক্ষেত্রের কর্ণের মান হচ্ছে 2, ক্ষেত্রফল কত? তো 2 স্কোয়ার ভাগ 2 সমান সমান কত হয়? 4 ভাগ 2 সমান সমান 2ই আসবে। সো এটা ইম্পর্টেন্ট, এই সূত্রটা মনে রাখতে হবে। রম্বস থেকে খুব বেশি কোশ্চিন আসে না, তারপরেও এটা লিখে রাখো যে রম্বসের ক্ষেত্রফলটা, সূত্রটা মনে রাখো জাস্ট। রম্বসের যদি দিয়ে দেয়, তাহলে এটা দিয়ে তুমি চালাই দিতে পারবা। রম্বসের ক্ষেত্রফল সমান সমান কি জানি আমরা? হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল। জাস্ট এইটা আমার মাথায় নিয়ে গেলেই হবে, পরীক্ষায় আসলে এইভাবে বসাই দেবো ক্ষেত্রফল বের করার সময়, যে কর্ণের মান দেওয়া থাকবে ওটার সাথে হাফ দিয়ে গুণ করে দিব, তাইলে হবে হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, হাফ ইন্টু কর্ণদ্বয়ের গুণফল, এটা হচ্ছে রম্বসের ক্ষেত্রফল। এবার আসো গোলক। আমরা শেষেই চলে আসছি, আর 2 মিনিটের মধ্যে শেষ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। সো এগুলো আমি তোমাদের বিস্তারিত করাচ্ছি না, কারণ এগুলো থেকে খুব বেশি কোশ্চিন আসে না। আমি যেগুলো 4টা জিনিস ভালোভাবে একটু বুঝাই দিছি, ওগুলো তোমরা খুব বেশি মাথায় রাখবা, আর এগুলোও টুকটাক মাথায় রাখার ট্রাই করবা। যদি দিয়ে দেয় তাহলে এই সূত্রগুলো তো সহজ, তাই না? সূত্রগুলো সহজ, এগুলো দিয়ে তুমি করে আসতে পারবা। ওকে, আচ্ছা, গোলকের ক্ষেত্রে দেখো, পৃষ্ঠের ক্ষেত্রফল, পৃষ্ঠের ক্ষেত্রফল আমরা গোলকের কিভাবে বের করব? পৃষ্ঠের ক্ষেত্রফল বের করার সূত্র হচ্ছে 4 পাই আর স্কোয়ার। 4 পাই, পায়ের মান তোমরা অলরেডি জানো, আর এই যে আর স্কোয়ার, বর্গ একক। 4 পাই আর স্কোয়ার বর্গ একক, হ্যাঁ। আর আয়তন, এই গোলকের আয়তনটা ইম্পর্টেন্ট, দিলে এখান থেকে দিতে পারে। আয়তন, গোলকের আয়তন কিভাবে বের করতে হয়? গোলকের আয়তন, এটা আগে ছোটবেলায় খুব করতাম, কিন্তু আমরা 4/3 পাই আর কিউব, পাই আর কিউব বর্গ একক। আচ্ছা,
সো এইখান থেকে এই দুইটা জিনিস খালি মাথায় রাখবা, এগুলা খাতায় আমার মতো করে সুন্দর করে, মানে তোমাদের মতো করে, আমার লেখা তো খারাপ, তোমরা সুন্দর করে খাতায় যেভাবে পড়াইলাম এভাবে যদি নোটটা করে ফেলো, জ্যামিতি তোমাদের কয়েক পেজের মধ্যে ইনশাল্লাহ কভার হয়ে যাবে। হ্যাঁ, বইয়ে তো অনেক কিছু থাকে, এত কিছু দরকার নেই। আচ্ছা, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রফল। আচ্ছা, এই কোশ্চিনটা দেখো, আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ ক্ষেত্রফল 216, পরিসীমা কত? এখন আমরা আয়তাকারের পরিসীমা কি জানলাম বলো তো? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? আচ্ছা, এখন আমার এখানে দৈর্ঘ্য বলছে প্রস্থের 1.5 গুণ, প্রস্থের 1.5 গুণ। তাহলে আমি যদি এখানে দৈর্ঘ্যটা ধরে নিই বা প্রস্থ ধরে নিই, যে কোনো একটা ধরে নিই, আমি ধরলাম যে এখানে প্রস্থ হচ্ছে x মিটার, তাহলে দৈর্ঘ্য কত হবে ভাইয়া বলো তো? দৈর্ঘ্য হবে 1.5 ইন্টু এক্স, কারণ ওটা 1.5 গুণ, তাই না? এখন দুইটা জিনিস পাই গেছি। এখন আমার ক্ষেত্রফলও দিয়ে দিছে। ক্ষেত্রফল কত বলছে? 216, তাই না? সো ক্ষেত্রফলটা 216। আর আমরা জানি আয়তাকার ক্ষেত্রের ক্ষেত্রফল সমান সমান কি? ক্ষেত্রফল সমান সমান কি ভাইয়া বলো তো? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ না? আচ্ছা, তাহলে আমার সূত্র মতে ক্ষেত্রফলের মান 216 দেওয়া আছে, আর দৈর্ঘ্যের মান হচ্ছে 1.5x ইন্টু প্রস্থের মান হচ্ছে x। তাহলে এখানে কি দাঁড়ায়? 216 দাঁড়ায়, আর এখানে দাঁড়ায় হচ্ছে 1.5x স্কোয়ার গুণ করলে। এখন যেহেতু এটা 1.5 অবস্থায় আছে, সো এটাকে আমার এমন একটা সংখ্যায় নিয়ে যেতে হবে যাতে এটা ভগ্নাংশ বা এই দশমিক আকারে না থাকে। আমি 2 দিয়ে গুণ করলে এটা 3 হয়ে যায়, আর এটা ডাবল হয়ে যাবে। সো 2 দিয়ে গুণ করলেই এটা হয়ে যাবে 432, আর এটা হবে 3x স্কোয়ার, তাই না? আচ্ছা, 3x স্কোয়ার। তাহলে আমি যদি 3x স্কোয়ার ইকুয়াল টু 432 হয়, তাহলে x স্কোয়ার ইকুয়াল টু কি হবে? x স্কোয়ার ইকুয়াল টু হবে 432 ভাগ 3। তো তাহলে শুধু x স্কোয়ারের মান তোমরা পাই যাবে 144। x স্কোয়ারের মান আসবে 144, কাটাকাটি করে দেখো। এখন তাহলে শুধু x এর মান কত ভাইয়া? এটা তো আমার রুট ওভার করতে হবে। 144 সমান সমান আসে আমার কত? 12, তোমরা জানো। সো x এর মান হচ্ছে আমার 12। তার মানে আমার প্রস্থ হচ্ছে 12। প্রস্থ যদি 12 হয়, এটা যদি আমার 12 মিটার হয়, তাহলে দৈর্ঘ্য বলছে তার 1.5 গুণ, তার মানে এটার অর্ধেক আরো বেশি হবে। তার মানে এই দৈর্ঘ্যটা কত হবে তাহলে? 1.5 গুণ মানে কি? 12 যোগ 12 অর্ধেক 6 সমান সমান 18। সো একটা হচ্ছে আমার 12, একটা হচ্ছে আমার 18। দৈর্ঘ্য প্রস্থ হচ্ছে 12, দৈর্ঘ্য 18। এখন আমার বলছে পরিসীমা। পরিসীমা মানে আমরা কি জানি? পরিসীমা মানে কি? পরিসীমা মানে কি? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ 12 আর 18 কত হচ্ছে? 12 আর 18 কত হচ্ছে বলো তো? 12 আর 18 হচ্ছে আমার 30। তাহলে 30 ইন্টু সামনে 2 আছে একটা, এই যে আমার পরিসীমা হবে 60। এটাই হচ্ছে আমার অ্যান্সার। সো এটা কিন্তু ইম্পর্টেন্ট একটা ম্যাথ, আসতে পারে। ওকে, তাহলে মোটামুটি আমাদের ক্লাস মোটামুটি জ্যামিতির, মোটামুটি না, আমি যেভাবে পড়াইছি আমি আশা করি এগুলো থেকে কোশ্চেন আসবে। হ্যাঁ, সো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। জ্যামিতির আমি যা পড়াইলাম এগুলো আমি আশা করি পড়লে তোমরা ভালো করতে পারবা। এই জিনিসগুলো, থিমগুলো মাথায় নিয়ে তোমরা চাইলে, আমি তো এক্সারসাইজ খুব বেশি দেই নাই, বাট যেই জিনিসগুলো যেগুলো আসতে পারে, যেই টাইপের আসতে পারে ওই টাইপেরগুলো নিয়ে আমি আলোচনা করছি। তোমরা এই থিমগুলো দিয়ে অসংখ্য ম্যাথ চাইলে প্র্যাকটিস করতে পারবা। হ্যাঁ, প্র্যাকটিস করবা। সো আর কারো কোনো কথা থাকলে, ভাইয়ার কাছে জানার কিছু থাকলে বলতে পারো। রাতও হয়ে গেছে, সো থাকলে বলো। ওকে, ওকে, সো ঠিক আছে, তোমরা ভালো থাকো। আর যেটা বললাম, ভাইয়ার কথাগুলো মাথায় রাখবা, অমানুষ হয়ে যাও, প্রচুর পরিশ্রম করো। তুমি পরিশ্রম না করলে তোমার জন্য কে পরিশ্রম করবে? কেউ আছে তোমার জন্য পরিশ্রম করার মতো যে তোমার পরিশ্রম একটু করে দিবে? সম্ভব? এটা পসিবল না। ওকে, সো ওকে,
আর ক্লাসটা তোমরা অবশ্যই নোট করবা, সুন্দর করে নোট করে আমাদের গ্রুপে তোমরা যেভাবে সবসময় পোস্ট করো অবশ্যই যে, আর ম্যাথ ক্লাস বিশেষ করে সব ক্লাসে নোট করতে গেলে যেমন জিকে ধরো তোমাদের বই দেওয়া হয়েছে দাগায় পড়ায়, সো ওগুলো সব লিখতে গেলে দেখা যায় যে এখন যেহেতু সময় কম সেগুলো লেখার আর দরকার নাই এখন। বাট ম্যাথ আমি যেভাবে করাইছি আমারগুলো মাস্ট তোমরা নোট করবা এবং ওইটা খাতাটাই আলাদা রাখবা। জাস্ট একদিনের মধ্যে দেখবা যে তুমি ম্যাথ মানে পরীক্ষা যত আগে আসবে তোমার মনে হবে যে তুমি একদিনে পুরো ম্যাথটা কভার করে ফেলতে পারবা। জাস্ট সূত্রগুলো একটু উল্টাইলা, ভাইয়া এই টাইপগুলো করাইছে, আমার টাইপগুলোই রাখবা ওখানে শুধু, হ্যাঁ। তাহলে আশা করি ইনশাল্লাহ তোমরা ম্যাথে ভালো করবা, 70-80% ইনশাল্লাহ আমার এই যেভাবে করাইছি, যদি আল্লাহ চান তোমরা এখান থেকে কমন পাবা। ওকে, না তোমাদের ত্রিকোণমিতি থেকে খুব বেশি কোশ্চিন আসে না, ত্রিকোণমিতি থেকে তোমাদের কোশ্চিন চোখে পড়ে না, সো ত্রিকোণমিতি তোমাদের লাগবে না। দেখো ম্যাথ হচ্ছে আর্টস কমার্স সবাই কিন্তু নতুন করে আসে করতেছে, সো এখানে ম্যাথ এমন জটিল কিছু দেয় না যেটা বৈষম্যের তৈরি হবে, যে সায়েন্সের এত বছর করছে ওরা পারতেছে এরা পারতেছে না, এই বৈষম্যটা আসলে করতে চায় না, একটা লেভেল প্লেইং ফিল্ড দিতে চায়। যে ম্যাথ মানে কি, তো তুমি ম্যাথে বস হওয়ার তো দরকার নাই, ম্যাথ দেয় তোমার চিন্তা ভাবনাটা করার, মানে তুমি কিভাবে করতেছো চিন্তাটাকে, একটা সেম প্রবলেম তুমি কিভাবে চিন্তা করে দ্রুত সলভ করতে পারতেছো সেটা আইডেন্টিফাই করার জন্য, বুঝতে পারছো? অনেক জটিল ম্যাথ দিতে হবে সেটার জন্য সেটা না, কত মানে সহজভাবে তুমি সমাধান করতে পারো এই জিনিসগুলোর জন্য, বা টাইম কনজিউম করার জন্য। এখানে খেলাটা এটাই, তোমাকে ম্যাথের বস হয়, তুমি নার্সিংয়ে পড়তে যাবা, তুমি ম্যাথের বস হয় কী করবা, তাই না? সো এটা জাস্ট একটা তোমার মানসিক একটা এক্সাম নেওয়া আর কি, এই। সো ওকে, ভালো থাকো সবাই। আর তোমাদের সাথে আমার আরেকটা ক্লাস নিয়ে মনে হয় অনুপাত সমানুপাত বাকি আছে, সেটা নিয়ে দেখা হবে কাল পরশুর মধ্যে ইনশাল্লাহ, আমি জানাই দিব। সো ভাইয়ার জন্য দোয়া করবা, আর তোমাদের সবার জন্য অনেক বেশি দোয়া থাকলো, ভালোবাসা থাকলো। আর অবশ্যই পরিশ্রমের বাইরে কোনো কথা হবে না, জাস্ট পরিশ্রম করতে হবে। বাই।